হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। এসএসসি বাংলা 1.0 অর্থাৎ আমাদের বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপারের ফ্রি কোর্সে দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা আমাদের সেকেন্ড পেপারের জার্নিটা শুরু করতে যাচ্ছি। এবং আমরা আজকে ক্লাসটা শুরু করছি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি আমাদের বাংলা সেকেন্ড পেপার বইয়ে এই দুইটা টপিক দিয়ে। এই দুইটা টপিক যদিও আমাদের একদম ফার্স্ট চ্যাপ্টার না, পরিচ্ছেদ 7 এবং 8 সম্ভবত, কিন্তু এই দুইটা দিয়ে আমরা শুরু করছি কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট গুলোর মধ্যে দুইটা। এবং তোমরা হচ্ছে এই চ্যাপ্টারগুলোর ক্লাস অনেক বেশি চেয়েছো, তাই হচ্ছে আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু করছি। কোনো টেনশন করো না, সামনের গুলো আসবে এবং এর পরের যেগুলো আছে সেগুলোর ক্লাসও আসবে। এটা দিয়ে আমরা শুরু করছি আজকে, ওকে? তো আমি শুরুতেই বলে নেই যে আজকের ক্লাসে আমরা কি পড়বো, কিভাবে পড়বো। খুবই সিম্পল। শুরুতে আমরা আমাদের বইয়ের মধ্যে কি লেখা আছে না আছে, বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট কি কি, বুঝার মতো কি কি টপিক আছে, এই সব কিছু আমরা পড়ে ফেলবো। আর এরপরে আমরা এখান থেকে এমসিকিউ সলভ করবো, যাতে আমরা যেটা শিখলাম সেটা আমরা আসলেই পরীক্ষার হলে কাজে লাগাইতে পারতেছি নাকি, পরীক্ষার হলে আমরা আসলে কাজে লাগাইতে পারবো নাকি, সেটা যাতে আমরা বুঝতে পারি এবং কিভাবে কাজে লাগাইতে পারবো সেটাও যাতে আমরা বুঝতে পারি। তো চলো আর বেশি আমি কথা না বলি, আমরা পড়াশোনা শুরু করি। তো আমরা শুরু করব হচ্ছে স্বরধ্বনি দিয়ে, ওকে? আচ্ছা, তো এখানে আমরা শুরু করতেছি স্বরধ্বনির প্রকারভেদ দিয়ে। আমাদের বইয়ে কি দিয়ে শুরু করা আছে? আমাদের বইয়ে শুরু করা আছে হচ্ছে স্বরধ্বনির প্রকারভেদ দিয়ে। তো স্বরধ্বনির যে বিভাজনটা করা হয়, এটা তিনটা ক্রাইটেরিয়ার বেসিসে করা হয়। তিনটা ক্রাইটেরিয়া কি কি? একটা হচ্ছে, এখানে কি জানি চাইনিজ আইসা আছে, এগুলো তো বুঝতেছি না। ওকে, একটা হচ্ছে কি জিভের উচ্চতা, হ্যাঁ, অর্থাৎ তোমার জিভ কতটুকু উপরে বা নিচে আছে সেটার উপর বেস করে আমরা স্বরধ্বনিটাকে ভাগ করি। তারপরে কি কি? জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান। তাইলে কি কি পেলাম আমরা? উচ্চতা, সম্মুখ পশ্চাৎ অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি। উন্মুক্তি মানে আশা করি বুঝতেছো যে আমরা ঠোঁটটা কতটুকু খুলছি বা কতটুকু বন্ধ রাখছি, ওকে? আচ্ছা, এই তিনটা ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে আমাদের স্বরধ্বনিকে ভাগ করা হয়। তো এই তিনটা ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আমরা আলাদা আলাদা ভাগ করতে চাই তাহলে তো মানে বিশাল বড় একটা ডিভিশন হয়ে যাবে, তাই না? তো এখানে এই ছকটার মধ্যে এই পুরা জিনিসটা, উচ্চতা, অবস্থান এবং উন্মুক্তি, এই তিনটা ক্রাইটেরিয়া অনুযায়ী যে আমরা ভাগ করে থাকি, এই পুরা ডিভিশনটা এখানে একটা বক্সের মধ্যে দেখানো আছে। এবং এই বক্সটা বুঝলে তোমার এর নিচে আরো যা যা এই যে কথাবার্তা আছে এগুলো তোমার কিচ্ছু মনে রাখতে হবে না। তুমি জাস্ট এই ছকটা বুঝলে এই ছকটা মাথায় রেখেই পারবা। হ্যাঁ, তো চলো আমরা এখন এই ছকটা একটু বুঝার ট্রাই করি, ওকে? এবং যারা ক্লাস করতেছো সবাই প্লিজ প্লিজ খাতা কলম নিয়ে বসো এবং এই ছকটা সবাই আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে খাতায় তুলবা, ঠিক আছে? নিজে নিজে লিখবা, তাইলে দেখবা এটা মাথায় থাকবে। এমনিতে দেখলে কিন্তু একটা ছক আমাদের মাথায় ক্যাপচার হয়ে যায় না, তাই না? একটু বুঝলে দেখবা তারপরে মাথায় থাকবে, ওকে? তাইলে ফার্স্টে কি আছে আমাদের এখানে? জিভের উচ্চতা। আমিও আঁকি, হ্যাঁ আমিও আঁকি, চলো এখানে একটা পেজ আমি অ্যাড করে নিই ফার্স্ট এমসিকিউটার পরে। আচ্ছা, আমার আঁকা টাকা একটু বিশ্রী হইতে পারে, তোমরা কিছু মনে করো না, তোমরা সুন্দর করে আঁকো, হ্যাঁ? ফার্স্টে কি আছে? আচ্ছা আমি আগে বক্সটা করে নেই। ওকে, সবার আগে কি ছিল আমাদের? সবার আগে ছিল হচ্ছে জিভের উচ্চতা। জিভের উচ্চতা, ওকে? সবাই খাতার মধ্যে আঁকো এটা। জিভের উচ্চতা, এখানে একটা দেখবা ডাউনওয়ার্ড অ্যারো দেওয়া। মানে কি? মানে আমরা উপর থেকে যত নিচে যাব জিভের উচ্চতা তত কমতে থাকবে, ওকে? সবার আগে জিভ থাকবে সবচেয়ে উপরে, এরপরে আস্তে আস্তে উচ্চ, তারপরে উচ্চ মধ্য, তারপর নিম্ন মধ্য এবং তারপর নিম্ন, ওকে? সেটাই তো হওয়ার কথা, হ্যাঁ ঠিক আছে। তাইলে সবার আগে আছে হচ্ছে উচ্চ, মানে কি? উচ্চ মানে সবার উপরে। তারপর কি আছে? উচ্চ মধ্য, যে সবার উপর থেকে একটু নিচে। তারপর আছে হচ্ছে নিম্ন মধ্য, মানে সবার নিচ থেকে একটু উপরে, তারপর আছে নিম্ন। এইটুকু তো কারো না বোঝার মতো কিছু নাই এবং না মনে রাখার মতো কিছু নেই, এটা তো মুখস্থ করার কিছু নেই, তাই না? এমনিতেই বোঝা যায়। তাইলে আমরা সবার আগে কি লিখবো? সবার আগে লিখবো উচ্চ। যারা ক্লাস করতেছো সবাই খাতায় লিখো এই জিনিসটা এবং একটু বুঝে, আমি জাস্ট বলতেছি এটা লিখো দেখে লিখবা এমন না, একটু বুঝে লিখো কি লিখতেছো, যে উচ্চ, তারপর উচ্চ মধ্য, তারপর নিম্ন মধ্য, তারপর নিম্ন। খুবই সিম্পল। আমাদের টার্গেট থাকবে যে আমরা যেটা পড়তেছি সেটা যাতে ক্লাসে আমাদের কমপ্লিটলি পড়াটা হয়ে যায়, ঠিক আছে? ক্লাসের পরে যাতে তোমার এটা নিয়ে আর কোনো কষ্ট করা না লাগে। আমি এখানে একটা দাগ দিয়ে দিই, ওকে? গেল। তাইলে জিভের উচ্চতা অনুযায়ী আমরা উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন, এই তিনটা পাইলাম। তারপরে আছে হচ্ছে আমাদের জিভের অবস্থান, ওকে? অবস্থান,
আচ্ছা, তো আচ্ছা অবস্থানটা আমি একটু ছোট করে লিখি, অবস্থানটা উপরে লিখি। তারপরে আছে হচ্ছে আমাদের জিভের অবস্থান। অবস্থান মানে কি? অবস্থান মানে এখানে বুঝাইতেছে এটা কি সামনে আছে নাকি। সম্মুখ মানে কি? মানে হচ্ছে তোমার ঠোঁটের কাছাকাছি হচ্ছে তোমার জিভের সম্মুখ অবস্থান। তারপর মধ্য হচ্ছে তার থেকে একটু পিছে, আর পশ্চাৎ হচ্ছে তার থেকে আরেকটু পিছে। ওকে, তাইলে আমরা এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো হচ্ছে সম্মুখ। আমি এখানে শুধু স লিখলাম, তোমরা সম্মুখ লিখো। তারপরে আছে হচ্ছে মধ্য, তারপর আছে হচ্ছে পশ্চাৎ। ওকে, একটু বুঝছি সবাই? একটু আশা করি সবাই বুঝছি। তারপর যদি আমরা আসি, আচ্ছা আমি এটা আরেকটু ফাঁকা ফাঁকা করে লিখি, তাহলে আমাদের পরে স্পেসিংটা করতে সুবিধা হবে। মধ্য এবং পশ্চাৎ। ওকে, গেল। তাহলে আমাদের এখানে অবস্থান শেষ। এরপরে কি ছিল আমাদের? সবার লাস্ট পয়েন্ট ছিল হচ্ছে ঠোঁটের উন্মুক্তি, তাই না? সবার লাস্ট পয়েন্ট ছিল হচ্ছে ঠোঁটের উন্মুক্তি। ওকে, আমি এখানে শুধু উন্মুক্তি লিখলাম। হ্যাঁ, উন্মুক্তি। আচ্ছা, তারপরে কি জানি ছিল? সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। ওকে, সংবৃত। সংবৃত মানে হচ্ছে সবচেয়ে কম উন্মুক্তি, যেটা মনে করো একদম আমরা যখন উ বলি, দেখো ঠোঁটটা সবচেয়ে কম, মানে ওপেনিং এরিয়াটা সবচেয়ে কম। আমরা যখন আ বলি তখন কিন্তু আমাদের ঠোঁটের ওপেনিং এরিয়াটা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে? তাইলে যেটা আমরা সবচেয়ে ছোট করে মুখ খুলতেছি সেটাকে আমরা বলি সংবৃত। তারপর অর্ধ সংবৃত, খুব সহজেই বুঝতে পারতেছি যে সংবৃতর চেয়ে একটু বেশি আমাদের মুখটা খুলবে। তারপর কি আছে? অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত, তারপর আছে হচ্ছে বিবৃত। বিবৃত মানে হচ্ছে মুখ আমরা সবচেয়ে বেশি বড় করে যেটাই খুলতেছি সেটা হচ্ছে বিবৃত। তাইলে এতটুকু লেখা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং এখানে মুখস্থ করার কিছু নেই, এটা আমরা এমনিই বুঝতে পারতেছি, ঠিক আছে? তারপরে এরপরে আমরা খুবই ইজি, দেখো এটা আমার সাথে তোমরা 2-3 বার বলবা। ই, এ, এ, আ, অ, ও, উ। দেখো মুখটা এই যে এরকম থেকে যখন আমরা ই বলতেছি, ঠিক আছে, যখন আমরা, আচ্ছা আজান দিচ্ছে তো একটু ওয়েট করি আমরা। ঠিক আছে, আচ্ছা যেখানে ছিলাম, যে যখন আমরা, দেখো আমি কি বললাম, যে সবাই এটা আমার সাথে বলো। ই, এ, এ, আ, অ, ও, উ। দেখো বলার সময় একটু নোটিস করো, আমরা যখন ই বলি তখন আমাদের মুখের ওপেনিংটা কিরকম থাকে? মুখের ওপেনিংটা অনেকটা এরকম থাকে না? একটা মানে ডিমের মতো, একটা শোয়ানো ডিমের মতো। তারপরে দেখবা আমরা যখন ই, এ, এ, আ আস্তে আস্তে এখান থেকে এখানে যাচ্ছি, আমাদের মুখটা কিন্তু আস্তে আস্তে ওপেনিংটা বড় হচ্ছে, তাই না? এবং ওপেনিংটা এই যে এরকম কি বলবো, যে ওভাল শেপ থেকে আস্তে আস্তে বড় হয়ে আমরা যখন আ বলছি একটা সার্কুলার শেপে আসতেছে। ওকে, তারপরে যখন আবার আমরা এখান থেকে আ থেকে অ, ও, উ তে যাব, তখন এই সার্কুলার শেপটা আবার আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। তোমরা নিজেরা জিনিস, মানে আমি এখন বলতে গেলে জিনিসটা আসলে ফানি শোনায়, বাট তোমরা নিজেরাও এই উচ্চারণটা নিজেরা করে দেখো, দরকার হলে আয়নার সামনে গিয়ে দেখো যে এই চেঞ্জটা এভাবেই হচ্ছে, যে ফার্স্টে এরকম মানে ওপেনিংটা এরকম থাকে, একটা কি বলবো হরাইজন্টাল ডিমের মতো। হরাইজন্টাল ডিমটা আস্তে আস্তে হচ্ছে একটু বড় হইতে হইতে, যে এটার এই ওয়াইজ যে লেংথটা, এই যে এই বরাবর যে লেংথটা, এই লেংথটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা পরিপূর্ণ গোলাকৃতির হয়ে যায়। তারপরে সেই পরিপূর্ণ গোলাকৃতিটা আস্তে আস্তে ছোট হইতে থাকে। ওকে, তাহলে এই সিরিয়ালটা আমরা জাস্ট মনে রাখবো, এবং আমরা মনে রাখবো যে এটা কিভাবে এখান থেকে এসে এখানে যাইতেছে। ওকে, এটা করলে আমাদের আর আলাদা করে মনে রাখতে হবে না, আচ্ছা এটা উচ্চ মধ্য, এটা সম্মুখ, এটা অর্ধ সংবৃত, এটা হ্যান, এটা ত্যান, এগুলো আমাদের কিছুই মনে রাখতে হবে না। তোমরা শুধু এই সিকোয়েন্সটা মনে রাখো, ঠিক আছে? মনে করি এই সিকোয়েন্সটা সবার মুখস্থ হয়েছে, খুবই সহজ। সিকোয়েন্সটা মুখস্থ হলে সিকোয়েন্সটা আমরা এখানে লিখবো। দেখো ই, এ, কোথায় গেল, এ, আ, অ,
ও এবং উ। ওকে, দেখো তাইলে এখন যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমার নিম্ন মধ্য এবং অর্ধবিবৃত স্বরধ্বনি কোনটা, ঠিক আছে, তুমি এখানে দেখেই বলে দিতে পারতেছো না যে নিম্ন মধ্য অর্ধবিবৃত। আর এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে মোটামুটি আমরা সম্মুখে বা সম্মুখ বা মধ্যর মাঝামাঝি বলতে পারি, এটা আমরা কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে। বা যদি আমাদেরকে বলে এ কোন ধরনের স্বরধ্বনি, আমরা বলতে পারবো না এ হচ্ছে উচ্চ মধ্য সম্মুখে এবং অর্ধ সংবৃত, এটা আমরা বলতে পারবো না। তাইলে এই ছকটা যদি আমরা ভালো করে বুঝি এবং এই ছকটা যদি আমরা নিজেরা আঁকতে পারি, এবার তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা শেষ করে বা পারলে ক্লাসটা পজ করে তোমরা এই ছকটা 2 বার নিজে আঁকবা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি এখানে আমাদের ডেসক্রিপশনে কি বলা আছে। উচ্চারণের সময় জীব কতটা উপরে উঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি 4 ভাগে বিভক্ত, আমরা কিন্তু দেখে আসছি, ঠিক আছে। এটা কিন্তু আমরা এইমাত্র দেখে আসছি, এটার জন্য তোমার বই মুখস্থ করা লাগবে না, তাও আমি এখানে মার্ক করে রাখলাম। এটা কিন্তু সরাসরি এমসিকিউতে আসে যে কয় ভাগে বিভক্ত, কয় ভাগে বিভক্ত, এটা কি তোমার বই পড়ে মুখস্থ করা লাগবে? বই পড়ে কিন্তু মুখস্থ করা লাগবে না, আমরা এইমাত্র ছকে দেখে আসছি। এইখানে যা কিছু আছে কোনো কিছু তোমার মনে রাখা লাগবে না, যদি খালি তুমি এই একটা ছক মাথায় রাখতে পারো। ওকে, তাহলে কি আছে? উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি কই গেল, হ্যাঁ, উচ্চ স্বরধ্বনি রস্বই, উচ্চ মধ্য স্বরধ্বনি হচ্ছে রস্ব এবং এ। আরে ভাই কি বলছে? উচ্চ মধ্য স্বরধ্বনি, আচ্ছা সরি আমি ভুল বলছি, উচ্চ স্বরধ্বনি হচ্ছে রস্বই এবং রস্ব, আমি এই যে কমা সেমিকোলন গুলাই ফেলছি। উচ্চ স্বরধ্বনি কি কি আমার? রস্বই এবং রস্ব। এখানে আমি ফার্স্টে কথা বলতেছি হচ্ছে জিভের উচ্চতা অনুযায়ী যে ক্লাসিফিকেশন, ওইটা নিয়ে আমি কথা বলতেছি। হ্যাঁ, উচ্চ স্বরধ্বনিতে কি কি আছে? রস্বই এবং রস্ব। তারপর কি বলছে? উচ্চ মধ্য স্বরধ্বনিতে আছে হচ্ছে এ এবং ও, দেখতেই পাইতেছি। তারপর নিম্ন মধ্যতে কি আছে? নিম্ন মধ্যতে আছে এ এবং অ, আর নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ। সিম্পল, শেষ, কাজ শেষ। উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উপরে উঠে, খুবই সিম্পল কথা। নিম্ন স্বরধ্বনির সময় জীব নিচে নামে, এটা তো বলে দেওয়ার কিছু নেই। তারপর দেখো কি বলছে, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত। সম্মুখ স্বরধ্বনি হচ্ছে ই, এ এবং এ। তাইলে আমরা যদি এখানে দেখি, এই যে ই, এ এবং এ, এই সবকিছু হচ্ছে আমাদের সম্মুখের আন্ডারে। মধ্য হচ্ছে একমাত্র আ, এবং এরপর আছে হচ্ছে অ, ও, উ, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের সব পশ্চাৎ স্বরধ্বনি। ওকে, তাইলে মধ্য স্বরধ্বনি হচ্ছে আ, পশ্চাৎ স্বরধ্বনি অ, ও, উ। সম্মুখ স্বরধ্বনির বেলায় জীব সামনের দিকে উঁচু বা নিচু হয়। মেইন কি? মেইন হচ্ছে জীব সামনের দিকে থাকবে। হ্যাঁ, এখন এটা উঁচু হইতে পারে, নিচু হইতে পারে, সেটা আবার চলে যায় আমাদের জিভের উচ্চতার বেসিসে যে ক্লাসিফিকেশন, ওইটা চলে যায়। পশ্চাৎ স্বরধ্বনির বেলায় জীব পেছনের দিকে উঁচু বা নিচু হয়। খুবই সিম্পল কথা, সম্মুখের বেলায় জীব সামনে থাকে, পশ্চাতের বেলায় জীব পিছনে থাকে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এরপরে থার্ড কি? স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে। আমরা যেটা পড়ে আসলাম, আমাদের থার্ড ক্রাইটেরিয়া সেটা ছিল হচ্ছে উন্মুক্তি, তাই না? তাইলে যেটা দেখছি আমরা বক্সে একদম সেম জিনিস, যে স্বরধ্বনি 4 ভাগে বিভক্ত। কি কি আছে? সংবৃত, সংবৃততে আছে হচ্ছে রস্বই রস্ব, অর্ধ সংবৃততে আছে হচ্ছে এ এবং ও। আমরা চলো আমাদের চার্টে একটু দেখে আসি। এই যে সংবৃততে রস্বই রস্ব, অর্ধ সংবৃততে এ ও, অর্ধ বিবৃততে এ অ, এবং বিবৃততে হচ্ছে আ। দেখছো এই সব কিছু এই একটা চার্টের মধ্যে আছে না? তো এই একটা চার্ট শুধু তোমরা শিখে ফেলো, তাইলে আর এই নিচের কোনো কিছু মুখস্থ করা লাগবে না। এমসিকিউতে আসলো তোমরা একটু চার্টটা চিন্তা করলেই আনসার বের করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, তারপরে আমরা যাই, এবার হচ্ছে আমাদের নতুন একটা টাইপ। সেই টাইপটা কি? সেটা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। খুবই সহজ। আমরা এই যে মনে করো যে এখন আমি স্বাভাবিকভাবে কথা বলতেছি, ঠিক আছে। এবার যদি আমি বলি আ, এ, উ, এই যে একটু নাক দিয়ে বলতেছি না, এই নাক দিয়ে যখন আমরা বলি, সেটাকে আমরা বাংলা বর্ণমালায় কি দিয়ে প্রকাশ করি? চন্দ্রবিন্দু দিয়ে প্রকাশ করি না? সেটাই হচ্ছে অনুনাসিক। ওকে, এখন আমি যদি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করি, তখন সেটা অনুনাসিক স্বরধ্বনি থাকে না, সেটা ব্যঞ্জন ধ্বনি হয়ে যায়। যখন আমি আ, উ, এ বলতেছি, এগুলা থাকে হচ্ছে আমাদের অনুনাসিক স্বরধ্বনি। এবার এটা বইয়ের ভাষায় আমরা দেখি যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এই সময় কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কোমল তালু মানে কি? আচ্ছা, আমি আগে আমাদের মুখের, এটা আমাদের আগে ওই যে বাক প্রত্যঙ্গ তারও আগে আছে, তো আমি শর্টকাট একটু বলি। কোমল তালু মানে হচ্ছে আমাদের এই যে জিহ্বার উপরে যে শক্ত অংশটা, ওইটা তো হচ্ছে তালু। এটার পিছনে যে একটু নরম অংশটা, ওইটাকে বলা হচ্ছে কোমল তালু। ওকে, তাহলে আমাদের মুখের উপরের সারফেসে পেছনের দিকে নরম যে অংশটা আছে, ওইটা হচ্ছে কোমল তালু। তো এই কোমল তালু তখন স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময়
কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়। তো কোমল তালু যদি একটু নিচে নেমে যায় তখন কি হয়, তখন আমাদের মুখের ওপেনিংটা একটু ব্লকড হয়ে যায় এবং ধ্বনিটা একটু নাক দিয়ে বের হয়ে আসে। তোমরা যদি এরকম নাক দিয়ে উচ্চারণ করার ট্রাই করো তখনই তোমরা খেয়াল করবা যে মুখটা একটু ব্লকড হয়ে ধ্বনিগুলো নাক দিয়ে বের হচ্ছে। ওকে, তোমরা যদি মানে এগুলো এত বুঝে পড়তে চাও তাহলে তোমরা নিজেরা এগুলো ট্রাই করে দেখতে পারো। আর যদি মনে করো যে এত বুঝা লাগবে না, আমি খালি এমসিকিউ পারলেই হয়েছে, তাহলে এত বুঝা মানে এত প্র্যাকটিস করার দরকার নেই। নিজে নিজে তোমার মানে আমি যেটা বলতেছি সেটা তোমার মাথায় ঢুকলেই হবে। ওকে, আচ্ছা, এর ফলে স্বরধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়ে থাকে। তাইলে এখানে আমাদের কোয়েশ্চেন কি আসতে পারে, এখানে কোয়েশ্চেন এটাই আসতে পারে যে স্বরধ্বনির অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে কি ব্যবহৃত হয়, চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। ভেরি ইজি। হ্যাঁ, তাহলে আমাদের অনুনাসিক স্বরধ্বনি, আমাদের মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি 7টা, এটা তো আমরা সবাই জানি। একইভাবে অনুনাসিক স্বরধ্বনিও কিন্তু 7টা। এই 7টার উপরে যখন আমরা একটা করে চন্দ্রবিন্দু লাগাই দিব সেটা কিন্তু হয়ে যাবে আমার অনুনাসিক স্বরধ্বনি। ঠিক আছে? তো যদি আমাকে বলে যে তোমার অনুনাসিক স্বরধ্বনি কয়টা, তখন কিন্তু আমাদের আনসার কি হবে? আনসার হবে হচ্ছে 7টি। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা এবং আমি সবগুলা কমেন্টই দেখে তোমাদেরকে হেল্প করার ট্রাই করবো। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। ইম্পর্টেন্ট হলো খুবই ইজি। আচ্ছা, অর্ধ স্বরধ্বনি শুনেই বুঝতে পারতেছি অর্ধ মানে কি? অর্ধ মানে যে হাফ, যেটা পরিপূর্ণ না। তো অর্ধ স্বরধ্বনি হচ্ছে যেগুলোর উচ্চারণ হচ্ছে অর্ধেক হয়। মনে করো আমি বলতেছি ই, ই বললে কিন্তু আমাদের যে ই ধ্বনিটা সেটা পরিপূর্ণ উচ্চারণ হচ্ছে, কিন্তু যখন আমরা বলছি চাই, পাই, তখন কিন্তু এই ইটা একটা আয়ের সাথে আসতেছে, তাই না? আই, তখন কিন্তু ইটা স্বতন্ত্রভাবে পরিপূর্ণ উচ্চারণটা পাচ্ছে না, তখনই আমরা এটাকে বলি হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এটা একটা গেল। এখন আমি যে এই যে বলতেছি চাই, এই যে আ আর ই দুইটা আমি একসাথে উচ্চারণ করতেছি। ঠিক আছে? এখানে আ তাহলে কি হচ্ছে? আ কিন্তু পরিপূর্ণ উচ্চারণটা পাচ্ছে আমি যখন চাই বলতেছি। তাইলে এখানে আ হচ্ছে একটা পূর্ণ স্বরধ্বনি আর ই হচ্ছে একটা অর্ধ স্বরধ্বনি। একটা পূর্ণ আর একটা অর্ধ মিলে নরমালি 1 আর 0.5 মিলে 1.5 হওয়ার কথা বা 1.5 হওয়ার কথা, কিন্তু বাংলা ব্যাকরণে আমরা এটাকে বলি হচ্ছে দ্বি স্বরধ্বনি। ঠিক আছে? এখানে দুইটা স্বরধ্বনি আছে, একটা পূর্ণ একটা অর্ধ, দুইটা মিলে আমরা এটাকে বলি হচ্ছে দ্বি স্বরধ্বনি। ওকে, তো এখন আমরা এটাই দেখব যেসব স্বরধ্বনি পরিপূর্ণ উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে। খুবই সিম্পল কথা। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টা। এটাও কিন্তু আমাদের এমসিকিউতে আসার মতো প্রশ্ন। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টা। 4টা কি কি? রস্বই, রস্যৌ, এ এবং ও। এটা আমরা প্লিজ প্লিজ সবাই একটু মনে রাখবো। পারলে তোমরা যে খাতা নিয়ে বসছো খাতায় লিখে ফেলতে পারো যে অর্ধ স্বরধ্বনি 4টি, রস্বই, রস্যৌ, এ, ও। ওকে, স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধ স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না। এটাও কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে যে স্বরধ্বনি উচ্চারণ সময় টেনে দীর্ঘ করা যায়, তাহলে টেনে দীর্ঘ করা যায় না কাকে, বা অর্ধ স্বরধ্বনিকে কি করা যায় না? দীর্ঘ করা যায় না। ভেরি ইজি। এবার আমি যেটা বললাম, এক্সাম্পল যেটা দিলাম সেটাই। চাই শব্দে দুইটা আছে, আ এবং ই। এখানে আ হচ্ছে পূর্ণ এবং ই হচ্ছে অর্ধ। একইভাবে লাউ শব্দতে দুইটা স্বরধ্বনি আছে, আ এবং উ। এখানে আ হচ্ছে পূর্ণ এবং উ হচ্ছে অর্ধ। ঠিক আছে? তারপরে আমি যেটা বললাম যে অর্ধ আর পূর্ণ মিলায় হয় দ্বি স্বরধ্বনি। তো এখানে সেটাই বলা আছে যে পূর্ণ এবং অর্ধ একত্রে উচ্চারিত হলে তাকে তখন আমরা বলবো দ্বি স্বরধ্বনি। যেমন লাউ শব্দে আ পূর্ণ এবং উ হচ্ছে অর্ধ এবং দুইটা মিলে হয়ে গেছে আউ। আর এটা কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, এক্সাম্পল গুলো তোমরা দেখে নাও। আচ্ছা, তারপরে এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা আছে যেখান থেকে এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে বাংলা বর্ণমালায় দুটি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। যে দুইটা দ্বি স্বরধ্বনি হচ্ছে ওদের জন্য দুইটা বর্ণ আছে। কি কি? ওই। তাহলে ওই আমরা উচ্চারণ করলে বুঝতে পারি ওয়ে কি কি আছে? ও আছে এবং ই আছে, তাই না? ও আছে এবং ই আছে। তাইলে এখানে পূর্ণকে আর অর্ধকে, এখানে ও হচ্ছে পূর্ণ, তোমরা একটু উচ্চারণ করলেই বুঝতে পারবা যে কে এখানে পূর্ণ আর কে এখানে অর্ধ, আর ই হচ্ছে এখানে অর্ধ। ঠিক আছে? আমার হ্যান্ডরাইটিং একটু খারাপ, একটু খারাপ না, ভালোই খারাপ। তো তোমরা প্লিজ এটার জন্য আমাকে জাজ করিও না, করলে করতে পারো, কিছু করার নাই, খারাপ তো খারাপ। মানে তোমরা এটা দেখে ভাইবো না যে আচ্ছা ম্যাডামের হ্যান্ডরাইটিং এত খারাপ, আমাদের হ্যান্ডরাইটিং এ কি আসে যায়? অনেক কিছু আসে যায়। ঠিক আছে? আমি কিন্তু জীবনে কোনোদিন স্কলারশিপ পাই নাই, তো ম্যাটার করে তোমরা সুন্দর করে লিখবা।
আর হচ্ছে ও, ও এ কি কি আছে, ও এ আছে হচ্ছে ও এবং উ, ও প্লাস উ, তাইলে এখানে পূর্ণকে অর্ধকে, ও হচ্ছে পূর্ণ, উ হচ্ছে অর্ধ। ঠিক আছে, ওকে। এবার আমাদের স্বরধ্বনি পড়া সম্ভবত শেষ। এবার আমরা চলো দেখি এমসিকিউ গুলো আমরা পারতেছি নাকি। উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? একদম ফার্স্ট লাইন। উচ্চতার কারণে ভাগ করা হয়, হ্যাঁ হয়, অবশ্যই হয়। সম্মুখের কারণে ভাগ করা হয়, তাও হয়। পশ্চাতের কারণে ভাগ করা হয়, তাহলে কি হবে? সবগুলোই সঠিক। আরে কি চাইনিজ জাপানিজ লেখা এখানে ভাই। হ্রস্ব উচ্চারণের সময় জিভের অবস্থান, আচ্ছা একটু আমরা ছকটা মনে করি। হ্রস্ব উচ্চারণের সময় জিভের অবস্থান, হ্রস্ব কি ছিল? ই, এ, আ, অ, ও, উ সবার উপরে, তাইলে কি হবে? তাইলে হবে উচ্চ, তাই না? ও আচ্ছা, উচ্চ, তাইলে এই উচ্চ আছে, এই উচ্চ আছে, ঠিক আছে, দুইটা উচ্চ আছে। এবার আমরা মনে করি যে এটা কি সম্মুখ নাকি পশ্চাৎ। সম্মুখ ছিল সামনে, পশ্চাৎ ছিল পিছে, ঠিক আছে। আর রসের অবস্থান কই ছিল? ই, এ, আ, অ, ও, উ, তাহলে কি হবে? পশ্চাৎ। তাহলে আমাদের আনসার কি হবে? উচ্চ পশ্চাৎ। এই যে এইটার এমসিকিউ গুলো আমি বেশি গুরুত্ব দিয়ে সলভ করাতে চাচ্ছি এই কারণে, যাতে তোমরা এই থট প্রসেসটার সাথে পরিচিত হতে পারো এবং নিজেরা এভাবে চিন্তা করতে পারো যে ঠিক আছে কিভাবে আমি এই জিনিসটা মনে করে করে আনসার করতে পারি। হ্যাঁ, আমার যাতে সব মুখস্থ না করা লাগে। তারপরে আমরা দেখি আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন। আচ্ছা, উন্মুক্তিটা আমার চারটা কিরকম ছিল? সবার উপরে ছিল সংবৃত, মানে সবচেয়ে কম ওপেনিং যেটা, হ্যাঁ সেটা হচ্ছে সংবৃত। সংবৃত ছিল, তারপর ছিল অর্ধ সংবৃত, তারপর ছিল অর্ধ বিবৃত, তারপর ছিল বিবৃত, সবচেয়ে বড় ওপেনিং। তাইলে ই, এ, আ, অ, ও, উ সবার নিচে কে? সবার নিচে হচ্ছে আ, তাই না? তাইলে কি হবে? আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? অবশ্যই বিবৃত, অর্থাৎ সবচেয়ে বড় একটা ওপেনিং থাকবে। আচ্ছা, জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? কত প্রকার? সম্মুখ, মধ্য, পশ্চাৎ, 3 প্রকার। ভেরি ইজি। বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? অনুনাসিকতা বোঝাতে। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে, এগুলা কি তোমাদের আর বলে দিতে হবে? পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? দ্বি স্বরধ্বনি হয়। লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? আ প্লাস উ। এবার বলো, এই স্বরধ্বনি থেকে তোমাদের না পারার মতো কিছু আছে? একদম পানির মতো সহজ না স্বরধ্বনি, একদম পানির মতো সহজ না। এবার চলো আমরা স্বরধ্বনি থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, এরপরে আমরা আমাদের ব্যঞ্জন ধ্বনিতে চলে যাব। আচ্ছা, পূর্ণ অর্ধ মিলে কি হয় ভাই? এগুলো কোনো এমসিকিউ হইলো তোমাদের জন্য? বলো, তোমরাই বলো, এটা তোমাদের জন্য কোনো একটা এমসিকিউ হইলো? পূর্ণ অর্ধ মিলে কি হবে? 1.5। বিবৃত কোনটা? কথাই বলবো না ভাই। ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? খোলা বা বন্ধ মানে কি? ওই যে ঠোঁটের উন্মুক্তি, লাস্ট পয়েন্ট কি কি ছিল? সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত এবং বিবৃত, তাই না? তাহলে 4। ওকে, নেক্সট। আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? আ ধ্বনি, এটা আমরা এইমাত্র দেখে আসছি না, দেখতে আবার কি বুঝাইতেছি আমি। অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? যদি মৌলিক স্বরধ্বনি হয় 7টি, অনুনাসিক কি 14টি হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ ধ্বনি কোনগুলো? মনে করো তো, কি ছিল? আমরা আরেকবার মনে করি যে ই, এ, আ, অ, ও, উ, ঠিক আছে, এগুলা তো হচ্ছে পশ্চাৎ গেল গা। তাইলে সম্মুখ কোনগুলো? এর সাথে ও আছে, তাইলে এই অপশন বাদ। অ তো ওদিকে, ও বাদ। তারপরে কি আছে? এ, অ, অ তো পশ্চাৎ, তাই না? অ, ও, উ, অ তো পশ্চাৎ, এরাও বাদ। তাইলে আমার কে কে আছে? ই এবং এ, অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট। কোনগুলো নিম্ন মধ্য স্বরধ্বনি? আবার মনে করি, নিম্ন মধ্য স্বরধ্বনি কি কি ছিল? আমি এই যে ই, এ, আ, অ, ও, উ, এটা আমি বলতে বলতে তোমাদের আর ভুলতে দিব না, ঠিক আছে? ই, এ, আ,
অ ও উ। পরীক্ষার সময় কি তোমরা বারবার এটা লিখবা? লিখবা না। এই যে এখন বারবার বলতেছি, বারবার লিখতেছি, তাইলে তোমাদের তখন এটা মাথার মধ্যে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, বলতে কি নিম্ন মধ্য স্বরধ্বনি কোনগুলো? আচ্ছা, তাইলে এটা ছিল হচ্ছে এখানে আমাদের উচ্চতার বেসিসে যে ক্লাসিফিকেশন, ওইটা এই সাইডে ছিল। কি কি ছিল? যে উচ্চ, উচ্চ, মধ্য, নিম্ন, মধ্য এবং নিম্ন, তাই না? তাহলে নিম্ন মধ্য কে কে? নিম্ন মধ্য হচ্ছে আমাদের এ এবং অ। তাইলে অপশন নাম্বার এ। দেখছো একদম ইজি না? একদম ইজি না। এগুলা মুখস্থ করার কিছু আছে? এগুলা এক্সাম হলে না পারার কোনো কারণ আছে? তুমি অন্য জিনিস, কঠিন জিনিস না পারো ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু এইটা যাতে এমন না হয় যে কেউ পারো নাই, একদমই যাতে না হয়। তোমরা এই ক্লাস যে যখনই দেখে থাকো, কেউ যদি এসএসসি পরীক্ষার আগের দিনও দেখে থাকো, এটা একটা নতুন টপিক হইলেও তোমার কাছে, তোমার এই জিনিস দেখার পরে এটা মনে থাকা, মাথায় থাকা উচিত। ওকে, আচ্ছা, যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে কি বলে? বলো তোমরা, কি বলে? তোমরা বলো, আমি কেন বলবো? ওকে, নেক্সট। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? পানির মতো সহজ, পানির মতো সহজ, এইমাত্র মুখস্থ করে আসছি। অর্ধ স্বরধ্বনির উদাহরণ কোনটি বলো তো? কোনটি? এই যে চাই, পাই, খাই, যাই, রস্বই। নেক্সট, দ্বি স্বরধ্বনি কয়টি? দ্বি স্বরধ্বনি কয়টি? দুইটি। দ্বি স্বরধ্বনি দুইটি। কি কি বলতো? ওই এবং ও। দ্বি স্বরধ্বনির প্রতীক দুটি কি কি? আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা না একটু মনে করো যে কি বলবো, অ্যাকুরেট না। এখানে হওয়া উচিত ছিল যে দ্বি স্বরধ্বনির প্রতীক কয়টা বা দ্বি স্বরধ্বনির বর্ণ কয়টা। হ্যাঁ, তাইলে হয়তো হচ্ছে দুইটা। এনিওয়েজ, আচ্ছা, প্রতীক দুইটা কি কি? দেখো, এটা দেখলেই বুঝবা। এতে তো আর দুইটা নাই, তাই না? এ তো একাই, এ। ও একা, সিঙ্গেল। রস্বইও সিঙ্গেল। তাইলে মিঙ্গেল কে? ওই। ওই এর সাথে ও আছে, ই আছে। ও এর সাথে ও আছে, উ আছে। তাইলে এখানে মিঙ্গেল কে কে? মিঙ্গেল হচ্ছে এরা দুইজন। ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? মানে কি? ওষ্ঠ মানে কি? ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। ঠোঁটের মধ্যকার ফাঁকা কতখানি, মানে তুমি মুখটা কত বড় করে খুলতেছো বা কত ছোট করে খুলতেছো। তাহলে কি কি ছিল? সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। তাইলে 4। লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? দেখতে রে, এটা একটা কোশ্চেন হইলো। এটা ক্লাস 2 এর কোশ্চেন। মৌ বউ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? এটা ক্লাস 1 এর কোশ্চেন। লাউ এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটা? এখানে পূর্ণ স্বরধ্বনি কোনটা? পূর্ণ স্বরধ্বনি হচ্ছে আ। ওকে, চাই শব্দে পূর্ণ স্বরধ্বনি কোনটি? দেখতে এগুলা কি ছোট ক্লাসের কোশ্চেন দিয়ে রাখছে ভাই? তোমাদের বোর্ডে আসে এসব ছোট ক্লাসের কোশ্চেন, দেখছো? এসএসসি পরীক্ষা কি কঠিন কিছু? তোমরা বলো। বোর্ডের কোশ্চেনে দিছে এরকম ক্লাস 1-2 কোশ্চেন। আচ্ছা, চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? কি আছে? আ এবং ই আছে। দেখছো কুমিল্লা বোর্ডে? তোমরা যে বলো কুমিল্লা বোর্ডের কোশ্চেন কঠিন হয়, দেখো কি কোশ্চেন দিছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে ব্যঞ্জন ধ্বনিতে চলে আসছি। তাহলে আমরা ব্যঞ্জন ধ্বনি আগে বই থেকে পড়ে আসি, এরপর আমরা এখানে সলভ করবো। ওকে, তাহলে চলো, আমাদের স্বরধ্বনি শেষ। স্বরধ্বনি যদি কেউ এইটা করার পরে বলতে পারি না, তাহলে ধৈরা দিব মায়ের। মায়ের দিলেই পারবা, মায়ের উপরে আর কোনো ওষুধ নাই। আচ্ছা, এবার আসো আমাদের, আচ্ছা, পরীক্ষা 6-7, আমি শুরুতে বলছিলাম 7-8, একটু ভুল বলছি, মিস্টেক। 6 এবং 7। আচ্ছা, এবার আমরা ব্যঞ্জন ধ্বনি স্টার্ট করি। ব্যঞ্জন ধ্বনি। উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ুপ্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে অন্তত 4 ধরনে ভাগ করা যায়। তাইলে কি কি ক্রাইটেরিয়া অনুযায়ী? উচ্চারণ স্থান অনুযায়ী, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ উচ্চারণ স্থান মানে কি? স্থান মানে হচ্ছে কোন জায়গা থেকে আমরা উচ্চারণটা করতেছি। উচ্চারণের প্রকৃতি মানে কি? কি ধরনের উচ্চারণটা হচ্ছে বা উচ্চারণটা হওয়ার সময় কি ঘটনা ঘটতেছে। ধ্বনির কম্পন মাত্রা, ধ্বনি কতখানি কাঁপছে এটা, এবং ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা। তাহলে কি কি? ধ্বনির কম্পন মাত্রা এবং ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা। এইটা মানে হচ্ছে আমরা যখন ধ্বনি সৃষ্টি করতেছি, আমাদের মুখ থেকে কতখানি বাতাস বের হচ্ছে, কত বেশি বা কম বাতাস নির্গত হচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা। ঠিক আছে, এখন তোমাদের একবারে সব বুঝে ফেলা লাগবে না, আমরা 1 by 1 যাই, কোনো চিন্তার কোনো কারণ নেই, একদম পানির মতো সহজ, জাস্ট একটু মনে রাখা লাগে। ঠিক আছে,
ব্যঞ্জন ধ্বনিও একদম স্বরধ্বনির মতোই সহজ, একটুখানি মনে রাখা লাগে, কারণ স্বরধ্বনি তো মাত্র মানে স্বরবর্ণ তো মাত্র হচ্ছে তোমার 11টা, তাই না? স্বরধ্বনি হচ্ছে মাত্র 7টা, আর আমাদের ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি কিন্তু অনেকগুলা, তাই না? তাই হচ্ছে ক্লাসিফিকেশন একটু বেশি, কিন্তু সবগুলাই তোমাদের মানে একটু দেখে পড়লেই সব মাথায় থাকবে, ভয়ের কোনো কারণ নাই, একটু জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? একদমই সহজ। ওকে, তাহলে আমরা দেখি উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন, মানে উচ্চারণটা কোথা থেকে হচ্ছে সেটা অনুযায়ী এই বিভাজনটা হবে। বাক প্রত্যঙ্গে ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হলো ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান। তাইলে এটা কিন্তু আমাদের এমসিকিউ তে আসে, ঠিক আছে? যে উচ্চারণ স্থান, ব্যঞ্জনের উচ্চারণ স্থান কোনটা, বা এরকম আসে যে বাক প্রত্যঙ্গে যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটাকে কি বলে। তারপর তোমার অপশন দেওয়া থাকবে 4টা, আনসার কি হবে? আনসার হবে হচ্ছে ব্যঞ্জনের উচ্চারণ স্থান। তো উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এখানে হচ্ছে 7টা ভাগ দেওয়া আছে। কি কি? ওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য, কণ্ঠ এবং কণ্ঠনালীয়। ঠিক আছে, তাহলে আমরা এই চার্টটা একটু দেখে আসো। আচ্ছা, এই চার্টে কিছুই না, এই চার্ট খুবই সিম্পল, যে যে ধ্বনিগুলা সেই ধ্বনিগুলার মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটা এবং গৌণ বাক প্রত্যঙ্গ কোনটা সেটা বলা হয়েছে। এবার মুখ্য বাক প্রত্যঙ্গ মানে কি, নাম দেখে বুঝতে পারতেছো, মুখ্য মানে কে হচ্ছে মেইন, আর গৌণ মানে কি, মানে কে হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট কিন্তু তারও এখানে একটা ভূমিকা আছে, মানে সে মেইন না কিন্তু তার ভূমিকা আছে, ঠিক আছে? তাইলে ওষ্ঠর ক্ষেত্রে মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে নিচের ঠোঁট। কেন? নিচের ঠোঁটই তো বেশি মুভ করে, তাই না? উপরের ঠোঁটের তো পজিশন ফিক্সড, এটা কিন্তু উপরে নিচে যাইতে পারে না। নিচের ঠোঁটে কিন্তু আমাদের জ বা আমাদের চোয়াল উপরে নিচে মুভ করে, এই জন্য আমাদের নিচের ঠোঁট হচ্ছে এখানে মুখ্য বাক প্রত্যঙ্গ এবং গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে উপরের ঠোঁট। তারপরে দন্ত ব্যঞ্জনের ক্ষেত্রে আমাদের মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের ডগা। তো তোমরা যদি এখানে একটু খেয়াল করো যে মুখ্য বাক প্রত্যঙ্গ বলতে সেই প্রত্যঙ্গগুলোর কথা বলা হয়েছে যেটা হচ্ছে মুভ করতে পারে, ঠিক আছে? আর যেটা মুভ করতে পারে না, এই মুখ্য বাক প্রত্যঙ্গটা এসে যাকে হিট করে বা যাকে টাচ করে আমাদের এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করে সেটাকে বলা হচ্ছে গৌণ বাক প্রত্যঙ্গ, ঠিক আছে? তাহলে দেখো, দন্ত ব্যঞ্জনের ক্ষেত্রে জিভের ডগা এসে উপরের পাটির দাঁতকে স্পর্শ করে ধ্বনিটা উৎপাদন করে, এই জন্য এখানে জিভের ডগা। তারপরে দন্তমূলীয়র ক্ষেত্রেও জিভের ডগা, তাইলে আমাদের এখানে গৌণ কি হবে? অবশ্যই যেহেতু দন্তমূলীয়, তাহলে জিভের ডগা এসে দন্তমূলকে স্পর্শ করবে, তাইলে এখানে গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে দন্তমূল। মূর্ধন্য ব্যঞ্জনের ক্ষেত্রেও মুখ্য বাক প্রত্যঙ্গ জিভের ডগা এবং গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে দন্তমূলের পেছনের উঁচু অংশ। আচ্ছা, এখানে দন্তমূল বলতে কিন্তু আমাদের যে সামনের পাটির দাঁতগুলো আছে না, এই দাঁতের যে গোড়াটা সেটাকে বলতেছি দন্তমূল। আর দন্তমূলের পিছনের যে অংশটা, দন্তমূলের ঠিক পিছনে যে উঁচু একটা অংশ আছে না, তোমরা এখনই মুখের ভিতরে একটু ফিল করা ট্রাই করো, যে সামনের পাটির দাঁতের ঠিক উপরে একটু উঁচু একটা পার্ট আছে, ওইটাকে আমরা বলি হচ্ছে মূর্ধা, ঠিক আছে? তারপরে তালব্য ব্যঞ্জনে মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের সামনের অংশ, জিভের ডগা থেকে একটু পিছনের অংশটাকে হচ্ছে আমরা বলতেছি জিভের সামনের অংশ, এবং এটা কাকে এসে স্পর্শ করবে? শক্ত তালুকে। যেহেতু তালব্য বর্ণ, তাইলে এখানে গৌণ বাক প্রত্যঙ্গ কি হবে? অবশ্যই তালু হবে। কণ্ঠ ব্যঞ্জন মানে কি? যেটা হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে। আর নরম তালু, এই যে তালুর পিছনে যে অংশটা আছে না, সেটাই নরম তালু, যেটা আমি একটু আগে বললাম। তাহলে এখানে জিভের পেছনের অংশ নরম তালুকে স্পর্শ করে। আর এরপর আছে হচ্ছে আমাদের কণ্ঠনালীয় ব্যঞ্জন। কণ্ঠনালীয় ব্যঞ্জনের মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে ধ্বনিদ্বারের দুটি পাল্লা, অর্থাৎ আমাদের এই যে গলার কাছে, মানে এই যে নরম তালুরও পিছনে যেখানে হচ্ছে একটু বন্ধ হয় খুলে, ওই জায়গাটাকে বলা হচ্ছে ধ্বনিদ্বারের দুটি পাল্লা। আর এখানে গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে ধ্বনিদ্বার। ওকে, আচ্ছা, এবার আমাদের মুখের যে ভিতরে এই জিহ্বার পজিশন, কোনটা তালু কোনটা মূর্ধা, এগুলা না তোমাদের একটু আমার ডিটেলসে বলা প্রয়োজন মনে করতেছে, তাইলে আমাদের এই পড়াটা একটু ভালো করে বুঝতে পারবা। তো উপরের ঠোঁট, নিচের ঠোঁট, দাঁত, উপরের পাটির দাঁত, নিচের পাটির দাঁত, এগুলো আমরা সবাই চিনি, ঠিক আছে? তাইলে আমরা শুরু করি হচ্ছে দন্তমূল দিয়ে। দেখো, আমাদের সামনের পাটির দাঁত আছে যেটাকে আমরা বলতেছি দন্ত, দাঁতের যে গোড়াটা, ওকে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে দন্তমূল। তাহলে আমরা কি কি জানলাম? আমরা দন্ত চিনলাম, দন্তমূল চিনলাম, ওকে। তাহলে আমরা দন্ত চিনছি, দন্তমূল চিনছি, ওকে।
তারপরে কি আছে, তারপরে দন্তমূলের উপরে একটু যে উঁচু অংশটা আছে সেটাকে আমরা বলতে হচ্ছে মূর্ধা। তাহলে এইটার সাথে যেইগুলা হচ্ছে উচ্চারণ হয় যেগুলো এখান থেকে, সেগুলোকে আমরা বলি মূর্ধন্য বর্ণ। গেল। মূর্ধার পিছনে অর্থাৎ আমাদের মুখের যে উপরের সারফেস, অর্থাৎ আমাদের জিহ্বা আমাদের মুখের উপরে যে সারফেসটার সাথে স্পর্শে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে তালু। ঠিক আছে, তালু থেকে যেগুলো উচ্চারিত হয় সেগুলোকে আমরা বলি তালব্য। ওকে, তালু বা এটাকে আমরা বলি শক্ত তালু। ঠিক আছে, এখন তালুকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে শক্ত তালু। শক্ত তালুকে আমরা মেইনলি তালু বা তালব্য বলতে আমরা এই তালুকেই বুঝাই। ঠিক আছে, শক্ত তালু। আর শক্ত তালুর একটু পিছনে তোমরা জিহ্বা দিয়ে ফিল করতে পারবা যে নরম পার্টটা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে নরম তালু। তাইলে এই যে দাঁত থেকে শুরু করে পিছনে আমরা নরম তালু পর্যন্ত শিখলাম, আর এর পিছেই আছে হচ্ছে আমাদের কণ্ঠদ্বার। ওকে, এর পিছনে আছে হচ্ছে কণ্ঠদ্বার, ও সরি ধ্বনিদ্বার। আর কি বুঝার আছে? আচ্ছা, আর জিভের ডগা মানে জিহ্বার একদম যে টিপটা একদম সামনে, একদম সবার সামনে যেই সুচালো অংশটা জিভের, ওটা হচ্ছে জিভের ডগা। আর তার চেয়ে একটু পিছের অংশটা হচ্ছে জিভের সামনের অংশ। আর পিছের অংশ মানে তো পিছনের অংশ, এটা তো সেলফ এক্সপ্লেনেটরি, না বোঝার কিছু নাই। তো আশা করি এই চারটা তোমরা একটু বুঝতে পারছো। এটা একবারে মনে রাখা একটু কঠিন, কিন্তু আমরা যে ওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য, কণ্ঠ, কণ্ঠনালীয়, এগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করবো। একদম সব মুখস্থ রাখা লাগবে না ওভাবে। তো আমরা আগাই, ঠিক আছে? এখন ওইটা মনে রাখা লাগবে না, ওই চার্ট, কিন্তু এখানে কোনটা কি, ওষ্ঠর মধ্যে কোনগুলো আছে, দন্তর মধ্যে কোনগুলো আছে, এগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো মনে রাখতে আমরা পারবো, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তাইলে ওষ্ঠ ব্যঞ্জন, ওষ্ঠ শব্দের অর্থ কি? ওষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ঠোঁট, এটা আমরা সবাই জানি। তাইলে ওষ্ঠ ব্যঞ্জন কোনগুলা? যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে ওষ্ঠ বর্ণ বলে। এগুলোকে দ্বি ওষ্ঠ ধ্বনি নামেও পরিচিত। তাহলে ওষ্ঠ ধ্বনি আরো কি ধ্বনি নামে পরিচিত? ওষ্ঠ ধ্বনি দ্বি ওষ্ঠ ধ্বনি নামেও পরিচিত। এখন দেখো ওষ্ঠধ্বনি কোনগুলা? প, ফ, ব, ভ, ম। প, ফ, ব, ভ, ম বলে দেখো তো প্রত্যেকটায় তোমার দুই ঠোঁট একসাথে হচ্ছে না? যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় যে দুই ঠোঁট একসাথে হবে, প, ফ, ব, ভ, ম, এগুলা সব হচ্ছে ওষ্ঠ। ঠিক আছে, এটা আমরা একটু একটা চার্ট বানাই ফেলি, চলো। তাহলে ওষ্ঠ কোনগুলা? ওষ্ঠ হচ্ছে প, ফ, ব, ভ, ম। ওকে, ডান। ওষ্ঠতে মনে একটা জফলা আছে না? আচ্ছা, এরপরে আসো, এরপরে আমরা একটু এগিয়ে যাই। তারপর আছে হচ্ছে দন্ত। দন্ত মানে হচ্ছে দাঁত। তাইলে যেগুলা আমাদের জিহ্বা এসে দাঁতের সাথে স্পর্শ করে আমাদের বায়ু প্রবাহে বাধা সৃষ্টি করে, এটাই তো হওয়ার কথা, তাই না? জিভের ডগা, তাইলে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে, এই যে আমাদের মুখ্য বাক প্রত্যঙ্গটা আমাদের গৌণ বাক প্রত্যঙ্গে এসে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে। এগুলো কি কি উচ্চারণ? কি কি? ত, থ, দ, ধ। ওকে, তাইলে এটা আমরা একটু লিখে ফেলি। এখন দেখো আমরা আরেকটা মনে রাখার ওয়ে আছে। হ্যাঁ, আমরা ত, থ, দ, ধ এর পরেরটাকে কি বলি? দন্ত ন বলি না? তাইলে এই দেখো ওর নামে কিন্তু দন্ত ন আছে, তাই না? তাইলে এই যে ওর বর্গের যেগুলা ওর আগের ত, থ, দ এবং ধ, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে আমাদের দন্ত ব্যঞ্জন। ঠিক আছে, তাইলে এটা আমরা একটু লিখে ফেলি। দন্ত কারা? দন্ত হচ্ছে ত, থ, সরি, দ এবং ধ। তো তোমরা ত, থ, দ, ধ নিজেরা উচ্চারণ করে দেখো যে আমাদের জিভের ডগা কিন্তু আমাদের দাঁতের পাটিতে এসে লাগতেছে। হ্যাঁ, তাইলে এদেরকে আমরা বলি কি? এদেরকে আমরা বলি হচ্ছে দন্ত ব্যঞ্জন। আচ্ছা, দন্ত তো একটা জফলা আছে। তারপরে আসি আমরা দন্তমূলীয়। দন্তমূলীয় কোনগুলা? যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে, দেখো দুইটার ডেফিনিশন কিন্তু একদম কাছাকাছি। দেখো যদি রিডিং পড়ো একদম কাছাকাছি, একমাত্র ডিফারেন্স কি খেয়াল করো। ডিফারেন্সটা হচ্ছে এখানে উপরের পাটির দাঁতের লেগে, এখানে কি উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে। ওকে,
তাহলে এরা কি, এরা হচ্ছে আমাদের দন্তমূলীয়। দন্তমূলীয় কে কে? ন, র, ল, স। উচ্চারণ করে দেখো, উপরে সরি জিহ্বা এসে উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে কিন্তু স্পর্শ করতেছে। ওকে, তাহলে দন্তমূলীয় কারা? দন্তমূলীয় হচ্ছে ন, র, ল এবং স বা দন্ত স। কোন স? দন্ত স। নামেই কিন্তু দেখো দন্ত আছে। তোমরা এখন আস্তে আস্তে এগুলো যখন পড়বা তখন তোমরা হচ্ছে এই বর্ণগুলোর নাম কেন কেন এরকম হইলো সেগুলো একটু একটু করে বুঝতে পারবা। দেখছো? তাহলে দন্ত ন কেন দন্ত ন? কারণ ও হচ্ছে একটা দন্তমূলীয় বর্ণ। দন্ত স কেন দন্ত স? কারণ ও একটা দন্তমূলীয় বর্ণ। ঠিক আছে, তাহলে দন্তমূলীয়। দন্তমূলীয় তাহলে আমার কে কে? ন, র, ল এবং দন্ত স। ওকে, এরপরে আমরা যাই, এরপরে আছে হচ্ছে আমাদের মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জনে কি বলা আছে? আচ্ছা, মূর্ধন্য মানে কি আগে আমরা একটু চিন্তা করি। মানে হচ্ছে যেগুলো আমাদের মূর্ধাতে এসে, আমাদের জিভ এসে মূর্ধার সঙ্গে স্পর্শ করবে। মূর্ধা কোন জায়গাটা? দন্তমূলের উপরে যে উঁচু একটা পার্ট আছে ওইটাকে আমরা বলি হচ্ছে মূর্ধা। ঠিক আছে, তাইলে এটার অবশ্যই একটা না একটা পার্টিসিপেশন থাকবে। দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। তাহলে মূর্ধা কাকে বলে? মূর্ধা কই থাকে? এটাও যদি আমাদের এমসিকিউতে আসে, এটাও আশা করি কারো ভুল হবে না। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। এটা তো এতক্ষণে তোমাদের মাথায় ঢুকে যাওয়ার কথা, আমি অনেকবার বলে ফেলছি অলরেডি। ট, ঠ, ড, ঢ, ডয় শূন্য র, ঢয় শূন্য র। এখন মনে করো আমরা ট, ঠ, ড, ঢ তারপর কি বলি? তারপর বলি মূর্ধন্য। দেখছো? তাইলে যেখানে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য আছে সেই মূর্ধন্যর আগের যে চারটা বর্ণ, এই চারটা কি? এই চারটা হচ্ছে আমাদের মূর্ধন্য বর্ণ। তো এখানে দেখো ড এর সাথে শূন্য দিলে হয়ে যায় আমার ডয় শূন্য, তাই না? তাইলে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র হচ্ছে ওদের সাথে সাথে মূর্ধন্য ব্যঞ্জন। তাইলে আমরা এটা একটু লিখে ফেলি যাতে আমাদের মনে থাকে। এদিকে লিখে একটু ছোট করে লিখি, তাইলে সব একসাথে লিখতে পারবো। মূর্ধন্য, তাহলে মূর্ধন্য কারা? মূর্ধন্য হচ্ছে ট, ঠ, ড, ঢ, আর কে কে? আর কে কে আছে? এই দুগুলো একটু অন্য কালি দিয়ে লিখে আমি, ডয় শূন্য র এবং ঢয় শূন্য র। ঠিক আছে, ওকে। এটা কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, বোর্ডের সমস্যা নাই। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে তালব্য। ওকে, যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে। তালব্য মানে বুঝতে পারতেছি যে শক্ত তালুর এখানে ইনভলভমেন্ট অবশ্যই থাকবে। তাহলে জিভের ডগা একটু প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে গিয়ে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তারাই হচ্ছে আমাদের তালব্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জনের মধ্যে কি কি আছে দেখো, আমাদের প বর্গীয় ধ্বনিরা গেল, তারপরে আমাদের চ বর্গীয় ধ্বনিরা গেল, না চ বর্গীয় এখন আসলে, চ বর্গীয় এখন আসবে। ত বর্গীয় ধ্বনিরা গেল, তারপরে হচ্ছে ট বর্গীয় ধ্বনিরাও গেছে। এখন কি আসবে? এখন হচ্ছে আমাদের এই চ বর্গ আসবে। ঠিক আছে, তাইলে আমাদের তালব্য কোনগুলা? চ, ছ, বর্গীয় জ, ঝ, আর ওর নামেই তো আছে তালব্য স, তাই না? ওর নামেই আছে তালব্য স, তাইলে আমাদের তার নিয়ে চিন্তা করার কিছু নেই। তাহলে চ, ছ, জ, ঝ এবং তালব্য স। ওকে, কি 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 ছিল জানি? তালব্য ভুলে গেছি। তালব্যর মধ্যে কে কে আছে? চ, ছ, বর্গীয় জ, ঝ এবং তালব্য স। আচ্ছা, তালব্য সটা একটু অন্য কালি দিয়ে লিখি যেহেতু বর্গের বাইরে। ওকে, নেক্সট। তারপরে আছে হচ্ছে আমাদের কণ্ঠ। কণ্ঠতে কি আছে? যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের পেছনের অংশ উঁচু হয়ে
আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে। কণ্ঠ মানে আমরা বুঝতেছি এটা গলার কাছ থেকে আসবে, তাই না? কণ্ঠ মানে তো আমরা গলাকে বুঝি। তাইলে খুবই সিম্পল, গলার কাছাকাছি কে আছে? আলজিভ আছে। তাহলে জিভের পেছনের অংশ, অবশ্যই এখানে জিভের সামনের অংশ তো আর তোমার গলায় যেতে পারবে না। তাহলে জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে আমরা বলি হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। তাহলে কে কে? ক, খ, গ, ঘ, উ, এরা হচ্ছে সবাই কণ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তাহলে আমরা একটু লিখে ফেলি এগুলা, যে কণ্ঠর মধ্যে কে কে আছে? ক, খ, গ, ঘ এবং উ। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের ক বর্গীয় আছে, চ বর্গীয় আছে, ত বর্গীয় আছে, প বর্গীয় আছে, সবাই আছে, ঠিক আছে? তো আমরা এগুলোকে একটু সিরিয়ালি মনে রাখতে পারি। এই পাঁচটাকে কিভাবে? কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। তোমরা একটু এই সিরিয়ালে নিজেরা বলো, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। আমি এই সিরিয়ালে এটাকে কেন আনলাম? দেখো এই সিরিয়ালে কেন আনলাম? কণ্ঠতে কে আছে? দেখো তো, কণ্ঠতে আছে হচ্ছে ক বর্গীয়। তালব্যতে কে আছে? তালব্যতে আছে হচ্ছে আমাদের চ বর্গীয়। মূর্ধন্যতে আছে ট বর্গীয়, দন্ততে আছে ত বর্গীয় এবং ওষ্ঠতে আছে আমাদের প বর্গীয় ধ্বনিগুলা। হ্যাঁ, তাহলে আমাদের একটা সিরিয়ালে চলে আসে। তাইলে আমরা এখানে কাকে কাকে মার্ক করছি? কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত এবং ওষ্ঠ, এই পাঁচটা আমাদের এখানে চলে আসলো। এছাড়া আমরা কি কি, তাইলে এই পাঁচটা মনে রাখা আমাদের জন্য একদম ইজি হয়ে গেল, তাই না? আর আমাদের ম্যাক্সিমাম বর্ণ কিন্তু এই পাঁচটার মধ্যেই চলে আসে, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। তাইলে আমাদের কণ্ঠতে সবাই আছে ক বর্গীয়, এক্সট্রা কেউ নাই। তালব্যতে এক্সট্রা কে আছে? তালব্যতে এক্সট্রা আছে হচ্ছে আমাদের তালব্য স, এটা মনে রাখা খুবই ইজি, ওর নামেই আছে তালব্য। ফাইন। মূর্ধন্যতে এক্সট্রা কে আছে? মূর্ধন্যতে দেখো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য কিন্তু এখানে নাই। কে কে আছে? ড এর সাথে শূন্য দিয়ে ডয় শূন্য র, ঢ এর সাথে শূন্য দিয়ে ঢয় শূন্য র, গেল মূর্ধন্য। দন্ত, দন্ততে এক্সট্রা কেউ নাই, কিন্তু দন্ত ন নাই। কেন? দন্তন্য কোথায় আছে? দন্তন্য আছে হচ্ছে আমার দন্তমূলীয়তে। দন্তমূলীয়তে দন্তন্যর সাথে কে কে আছে? র, ল এবং দন্ত স, যার নামেই আছে দন্ত, ঠিক আছে? আর লাস্টে কি? লাস্টে হচ্ছে আমাদের ওষ্ঠ, ওষ্ঠতেও আমাদের প বর্গীয় সবাই আছে। তাইলে আমাদের কণ্ঠ ফ্যামিলি এবং ওষ্ঠ ফ্যামিলি হচ্ছে সুখী পরিবার, আর কারো কারো ফ্যামিলিতে একটু এক্সট্রা আছে, আর দন্ত ফ্যামিলিতে হচ্ছে একজন মেম্বার কম আছে, ঠিক আছে? গেল। তারপরে আমরা আগাই। এটা হচ্ছে তোমাদের ইজিলি যাতে একটু মনে থাকে তার জন্য আমি এভাবে করে লিখে দিলাম, ঠিক আছে? তাইলে আমাদের এক্সট্রা কাকে পড়ছি আমরা এখন পর্যন্ত? এক্সট্রা পড়ছি হচ্ছে আমরা এখনো পর্যন্ত দন্তমূলীয়। এবার আসি আমরা কণ্ঠনালীয়। কণ্ঠনালীয়তে কে কে আছে? কণ্ঠনালীয়তে আছে হচ্ছে আমাদের আচ্ছা, কণ্ঠনালী কাকে বলে? কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময় ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে আসে। যে ধ্বনিদ্বার থেকে কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে আসে, কোথাও বাধা প্রাপ্ত হয় না। তাইলে যদি আমাদের বলে যে নিচের কোন বর্ণটা কোথাও বাধাপ্রাপ্ত হয় না কণ্ঠনালী থেকে বের হওয়ার সময়, হ্যাঁ, কে বাধাপ্রাপ্ত হয় না? হ। হ্যাঁ, ঘর্ষণ হয়, ঠিক আছে? এই কারণে এটা হচ্ছে আমার না, স্বরধ্বনি না, কিন্তু বায়ু কণ্ঠনালী থেকে সরাসরি একবারে বের হয়ে আসে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন, আর কণ্ঠনালীয় হচ্ছে হ। তাইলে আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী ক্লাসিফিকেশনটা হয়ে গেল না? এই দুইটা তাইলে আমি একটু অন্য কালি দিয়ে লিখে দিই। আমরা এক্সট্রা কি কি পড়লাম? এই কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ ছাড়া এক্সট্রা কি কি পড়লাম? এক্সট্রা আমরা পড়লাম হচ্ছে, দাঁড়া একটা সুন্দর পিঙ্ক কালার চুজ করি। আমরা এক্সট্রা কাকে কাকে পড়ছি? এক্সট্রা পড়ছি হচ্ছে আমরা কণ্ঠমূলীয়, কণ্ঠমূলীয় হচ্ছে আমার হ এবং দন্তমূলীয়, ঠিক আছে? তাহলে আশা করি উচ্চারণ স্থান অনুযায়ী ক্লাসিফিকেশন আমাদের সবার হয়ে গেছে। ন, র, ল, স। যদি না হয়ে থাকে জাস্ট এই পেজটা আরেকবার পড়ো, হয়ে যাবে, ঠিক আছে? না হয়ে থাকলে এই পেজটা আরেকবার পড়ো, হয়ে যাবে। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এটা এই সিরিয়ালেই মাথায় রাখো, ইজিলি মাথায় থাকবে। আর
এই দুইটা জাস্ট এক্সট্রা, কণ্ঠমূলীয় এবং দন্তমূলীয়। কণ্ঠমূলীয় হচ্ছে হ একাই, আর দন্তমূলীয় হচ্ছে ন, র, ল, স। এখানে আমি বলে রাখি যে এখানে এই যে কোনটা কি, কোন বর্ণ কোনটার আন্ডারে পড়ে, এইটা মনে রাখা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিভাবে কিভাবে উচ্চারিত হয় ওইটা তুমি এগুলা বুঝলে এমনিতেই মাথায় থাকবে, দুই একবার বুঝে বুঝে পড়বা, দেখবা মাথায় আসে, ওইটা আলাদা করে মুখস্থ রাখার কিছু নাই। এক্সামের আগের দিন তুমি যখন রিভিশন দিবা তখন তুমি এগুলা বেশি করে রিভিশন দিবা, যে কোনটা কার আন্ডারে। হ্যাঁ, মানে ওই যে কোনটা কিভাবে উচ্চারিত হয়, কোন কোন বাক্য প্রত্যঙ্গ ইনভলভ, এগুলো তুমি একটু বুঝে পড়লে তোমার এমনিই মাথা থাকবে, কোয়েশ্চেন দেখলে তুমি এমনিই বুঝতে পারবা। ওকে, তো চলো এরপরে আমরা একটু এগিয়ে যাই সামনের দিকে। তাইলে উচ্চারণ স্থান অনুযায়ী আমাদের ক্লাসিফিকেশন আমরা পড়ে ফেললাম। তাহলে আমি এখানে লিখে দিই উচ্চারণ স্থান অনুযায়ী, তাই না? এই ক্লাসিফিকেশনটা হচ্ছে স্থান অনুযায়ী। ওকে, তারপরের পেজে যদি যাই, এবার আমরা কি পাচ্ছি, এবার আমরা পাচ্ছি হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন। তাইলে আমি এটা আগে এখানে লিখে রাখি। এখন আমরা কি পড়বো, এখন আমরা পড়বো হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মানে কিন্তু এখানে নেচার না, ঠিক আছে? প্রকৃতি মানে এখানে বুঝাইতেছে উচ্চারণটা কিরকম ভাবে হচ্ছে সেটা অনুযায়ী। আল্লাহ, আমার হ্যান্ডরাইটিং এত বিশ্রী, এটা একটা বাংলা শিক্ষিকা হিসাবে আমার জন্য বেশ এম্বারেসিং যে এত বাজে হ্যান্ডরাইটিং। ওকে, আচ্ছা, তাহলে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আমরা ভাগ করতে পারি স্পৃষ্ট ব্যঞ্জন, নাসিক্য ব্যঞ্জন, উষ্ণ ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, কম্পিত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন ইত্যাদি। তাহলে আমাদের বইয়ে কয়টা আছে? বই আছে 1 2 3 4 5 6, 6টা, ঠিক আছে? তাহলে আমরা এখানে 6টা ভাগে ভাগ করব। প্রথমেই আসি স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট শব্দটা আসতেছে কোন শব্দ থেকে জানো? স্পর্শ শব্দটা থেকে। স্পর্শ মানে কি? স্পর্শ মানে স্পর্শ, এটা তোমরা সবাই বুঝো। আচ্ছা, যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুইটা বাক প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ু পথে বাধা সৃষ্টি করে সেগুলোকে আমরা বলি স্পৃষ্ট ব্যঞ্জন। এবং স্পৃষ্টর আরেকটা নাম কি? স্পৃষ্টর আরেকটা নাম হচ্ছে স্পর্শ। এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? যে স্পৃষ্টর আরেকটা নাম কি, বাস মানে তোমাকে এমসিকিউতে প্রশ্ন এটা দিবে না, দিবে না যে নিচের কোনটা স্পৃষ্ট ব্যঞ্জন, তোমার প্রশ্ন এটা দিয়ে দিবে যে নিচের কোনটা স্পর্শ ব্যঞ্জন। তো তুমি যদি খালি স্পৃষ্ট মুখস্থ করে চলে যাও আর এক্সামে তোমাকে স্পর্শ দিয়ে দেয়, তাহলে যাতে আমরা কনফিউজ না হই, ঠিক আছে? এটা আমরা মাথায় রাখবো যে যাহাই স্পৃষ্ট তাহাই স্পর্শ। তাইলে এখানে আমি লিখি যে হায় রে, স্পৃষ্ট বা স্পর্শ। স্পৃষ্ট বা স্পর্শ কে কে? হায় রে, একদম ইজি। দেখো, কণ্ঠ, তালু, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, একদম যা পড়ে আসছে ওইটাই। ওরা উল্টা করে কেন লিখে ভাই? ওরা কি তোমাদের ভালো চায় না? কেন এমন উল্টা করে লিখে? শুরু থেকে লিখলে তো ইজি, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, একদম ইজি। ক খ গ ঘ, জাস্ট ফার্স্টের 4টা, প্রত্যেকটা বর্গের ফার্স্টের 4টা বর্ণ, শেষ, একদম ইজি, ঠিক আছে? তাহলে স্পৃষ্ট কারা কারা? এই যে এরাই, এই বান্দারে আছে কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। এখানে খালি নামগুলো একটু ছোট ছোট করে লিখছে, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। কে কে? প্রত্যেকটা বর্গের প্রথম 4টা, ক খ গ ঘ, চ ছ জ ঝ, ট ঠ ড ঢ, ত থ দ ধ, প ফ ব ভ। ওকে, ডান। এরা হচ্ছে কি? এরা হচ্ছে আমাদের স্পৃষ্ট ব্যঞ্জন। কণ্ঠ স্পৃষ্ট, তালু স্পৃষ্ট, মূর্ধা স্পৃষ্ট, দন্ত স্পৃষ্ট, ওষ্ঠ স্পৃষ্ট। এটা যদি আসে নিচের কোনটা ওষ্ঠ স্পৃষ্ট, নিচের কোনটা মূর্ধা স্পৃষ্ট, পারবা না? না পারলে মায়ের, ঠিক আছে? এত সহজ জিনিস, এত ভালো করে বুঝাইতেছি, না পারলে ধরে ধরে নিজে এসে কমেন্ট করবে, আপু আমি এটা পারি নাই, আমারে মাইট দেন। আরে ভাই, আমার নোট ওপেন হয় না কেন? এটা আমি লিখলামও না, ঠিক আছে? এটা লিখতেও আমার কষ্ট লাগতেছে, এটা আমি কেন লিখবো এত কষ্ট করে? তাইলে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। ওকে, গেল আমাদের স্পৃষ্ট। ডান, ডান উইথ স্পৃষ্ট। এরপরে আসি নাসিক্য। নাসিক্য দেখে বুঝতেছি এখানে নাকের কোনো একটা ব্যাপার আছে, তাই না? নাসিক্য দেখেই বোঝা যাইতেছে যে নাকের কোনো একটা ব্যাপার এখানে আছে। তো নাকের ব্যাপারটা কি? আচ্ছা, যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায়, তাহলে কি হবে? মুখের মধ্যে আগে বাধা পাবে, আর এরপরে
কি হয়, নাক এবং মুখ দিয়ে বেরিয়ে যায়। তাহলে বাইর হওয়ার সময় ওরা নাক এবং মুখ দুইটা দিয়েই বের হয়। তাহলে এমন কে কে আছে? এমন আছে হচ্ছে ম, ন এবং উ। ঠিক আছে, ম, ন, উ এগুলো সবাই মুখ এবং নাক দুইটা দিয়ে একসাথে বের হয়। ওকে, তাহলে এদেরকে আমরা বলি হচ্ছে নাসিক্য। তাহলে এটা একটু আমরা লিখে ফেলি। তাহলে নাসিক্য কারা? নাসিক্য হচ্ছে আমাদের ম, ন এবং উ। এই যে এখানে যে আমি এখানে অক্টোপাসের মতো দাগ দিয়ে রাখছি, তোমরা কিন্তু অক্টোপাসের মতো দাগ দিয়ে রাখবা না, তোমরা কিন্তু সুন্দর করে লিখবা। ঠিক আছে, এবং এই যে এই আজকের ক্লাসে যে নোটগুলো আমরা করতেছি, এটা আমাদের ব্ল্যাকবোর্ডেরও কিন্তু একটা আলাদা হোমওয়ার্ক শেয়ারিং বা নোট শেয়ারিং গ্রুপ আছে, ওইটাতে তোমরা সবাই শেয়ার করবো। ওইটার লিঙ্কটা হচ্ছে আমি ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিব বা দিয়ে দিতে বলবো। ওইটাতে তোমরা সবাই এই আজকের ক্লাসের নোটটা পোস্ট করবা, ঠিক আছে, এবং আমাকে ট্যাগ করে পোস্ট করবা যাতে আমি দেখতে পাই। আমি কিন্তু অনেক আজাইরা, আমি কিন্তু সারাদিন বসে ফেসবুক চাইলে আমাকে ট্যাগ করলেই আমি দেখবো এবং কমেন্ট করবো, মানে ঠিক মতো সব লিখছো নাকি সেটা জানাবো। ঠিক আছে, তো তোমরা আমাকে ট্যাগ করবা এটা পোস্ট করে। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা, নাসিক্য ব্যঞ্জন গেল, এরপরে হচ্ছে উষ্ম ব্যঞ্জন। এটা কিন্তু উষ্ম না, এটা উচ্চারণ কিন্তু উষ্ম। ঠিক আছে, যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুইটা বাক প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে উষ্ম ব্যঞ্জন বলে। আচ্ছা, উষ্ম আর স্পর্শের মধ্যে পার্থক্য কি ছিল? দেখো এখানে কি বলছে, এখানে বলছে কাছাকাছি এসে, ঠিক আছে, কিন্তু স্পর্শ করবে না। তাইলে যেখানে হচ্ছে কাছাকাছি আসছে কিন্তু স্পর্শ করছে না সেটা হচ্ছে উষ্ম, আর যেখানে স্পর্শ করছে সেটা তো হচ্ছে স্পর্শধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি। আচ্ছা, তাহলে আমাদের উষ্ম থেকে উষ্ম হচ্ছে দন্ত স, তালব্য স এবং হ। এবার এই দন্ত স, তালব্য স এবং হ কে এদেরকে আবার এদের উচ্চারণ স্থান অনুযায়ী তিনটা ভাগে ভাগ করা যায়। এটা তো আমরা আগে পড়ে আসছি, তাই না? এটা আমরা আগে দেখে আসছি না, যে দন্ত স কার আন্ডারে পড়ে? দন্ত, দন্ত স, দন্ত, ও না সরি, দন্ত মূলীয়, সরি সরি সরি, দন্ত মূলীয়। তালব্য স হচ্ছে তালব্য, আর হ ছিল হচ্ছে আমাদের কণ্ঠনালীয়। এটা কিন্তু আমরা আগে পড়ে আসছি, তাই না? তাইলে উষ্ম ব্যঞ্জন কারা? উষ্ম ব্যঞ্জন হচ্ছে দন্ত স, তালব্য স এবং হ। তাহলে এটা আমরা একটু লিখে ফেলি। উষ্ম, উষ্ম কারা? উষ্ম হচ্ছে দন্ত স, তালব্য স এবং হ। এদেরকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। এই তিন ভাগে যে ভাগ করা হচ্ছে, এই ভাগটা কিন্তু ওদের উচ্চারণ স্থান অনুযায়ী করা হচ্ছে। ঠিক আছে, আমরা পড়তেছি এখন উচ্চারণের প্রকৃতি, এই ক্লাসিফিকেশনটা করা হচ্ছে স্থান অনুযায়ী। ঠিক আছে, এই ক্লাসিফিকেশনটা করা হচ্ছে স্থান অনুযায়ী, যেটা আমরা আগেই পড়ে আসছি। তো এইটা আসলে আমাদের প্রকৃতির আন্ডারে কোনো ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন না, এখানে জাস্ট তোমাদের মনে করাই দিতেছে। দেখো এটা কিন্তু আমরা আগে দেখে আসছিলাম যে এর মধ্যে স হচ্ছে আমার কি জানি ওর নাম দন্তমূলীয়, তালব্য স হচ্ছে আমার তালব্য, আর ও হচ্ছে আমাদের কি জানি বলে ওরে কণ্ঠমূলীয়, কণ্ঠনালীয়, কণ্ঠনালীয় না ছিল? হ্যাঁ, কণ্ঠনালীয়। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে আবার আলাদা কথা আছে। আলাদা কথা কি? এইটা আবার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তো এটা ইম্পর্টেন্ট না তা না, কিন্তু এটা আমরা আগেই পড়ছি, এটা আমাদের জন্য কোনো নতুন ইনফরমেশন না। এখানে নতুন কথা কি আছে, যে দন্তস্ব এবং তালব্যস্বকে আমরা আলাদাভাবে শীষ ধ্বনিও বলে থাকি। কারণ দেখো দন্তস্ব এবং তালব্যস্ব উচ্চারণে শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায়, যে এরকম করে অনেকক্ষণ শ্বাস ধরে রাখা যায় এবং শীষের মতো আওয়াজ হয়। তাইলে এখানে এটা একটা স্পেশাল মেনশন। স্পেশাল মেনশন কে? স্পেশাল মেনশন হচ্ছে এই দুই ভদ্রলোক। কেন? এই দুই ভদ্রলোককে হচ্ছে একই সাথে আমরা শীষ ধ্বনিও বলে থাকি। ঠিক আছে, এটা আমরা আমাদের খাতায় যেখানে লিখতেছি এটা আমরা মেনশন করে রাখবো অবশ্যই অবশ্যই। ওকে ওকে, নেক্সট। তাইলে আমাদের স্পৃষ্ট হইলো, নাসিক্য হইলো, এবং তারপরে কি হইলো? উষ্ম হইলো। এবার আমরা আগাই। দেখো একবারে দেখতে কিন্তু কঠিন লাগে, তাই না? কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়লে কিন্তু জিনিসগুলো সহজ হয়ে যায়। তারপরে কি? পার্শ্বিক। পার্শ্বিক ব্যঞ্জন কোনগুলা? পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের জিভের ডগা দন্তমূলকে স্পর্শ করে। জিভের ডগা মানে বুঝতেছি, দন্তমূল মানেও বুঝতেছি। জিভের ডগা দন্তমূলকে স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায়। মূল কথা হচ্ছে এটা। পার্শ্বিক মানে কি? সাইড। ফুসফুস থেকে যে বাতাসটা আসে এটা জিভের দুই সাইড দিয়ে বেরোবে। ল উচ্চারণ করে দেখো, জিভের দুই সাইড দিয়ে হচ্ছে একটা গ্যাপ পাওয়া যাইতেছে। হ্যাঁ, ল। তাইলে পার্শ্বিক ধ্বনি একজনই, সে হচ্ছে কে? সে হচ্ছে ল।
তাহলে এটা আমরা একটু লিখে ফেলি। আচ্ছা, তিনটা এদিকে লিখছি, তিনটা এদিকে লিখি। পার্শ্বিক, পার্শ্বিক কে? পার্শ্বিক হচ্ছে ল একাই, ঠিক আছে, আর কেউ নাই। ওকে, নেক্সট। নেক্সটে কি আছে? নেক্সটে আছে হচ্ছে আমাদের কম্পিত ব্যঞ্জন। কম্পিত মানে বুঝতেছি একটা কোনো কাপাকাপির ব্যাপার আছে। তো দেখি কি কাপাকাপি আছে এখানে। যে ধ্বনি উচ্চারণের সময় জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাইলে কি হবে? আমাদের জীব একাধিকবার খুব দ্রুত দন্তমূলের সাথে একটা ক্ল্যাশ হবে এবং বায়ুপথে বাধা সৃষ্টি করবে। এক্সাম্পল কে? এক্সাম্পল হচ্ছে র। ওকে, তাহলে কম্পিত ব্যঞ্জনের এক্সাম্পল কে? কম্পিত ব্যঞ্জন হচ্ছে একমাত্র র। কম্পিত ব্যঞ্জন কে? কম্পিত ব্যঞ্জন হচ্ছে আমাদের মিস্টার র। ওকে, দেখো আমাদের এই যে আন্দোলনের পরে একটা ফালতু এক্সাম্পল দিতেছি মনে রাখার জন্য। 24 আন্দোলনের পরে সবাই এরকম বলতেছিল না যে এ হচ্ছে র এজেন্ট, ও হচ্ছে র এজেন্ট, বা কি জানি র থেকে খবর পাওয়া গেছে। এই যে র এর কথা শুনে আমাদের মধ্যে কাঁপাকাঁপি লেগে গেছে না, একটা ভয়ের, একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল না? তো এই জন্য কম্পিত ব্যঞ্জন হচ্ছে র। কি যে ফালতু এক্সাম্পল, আমার নিজের বইলে নিজেরই হাসি আসতেছে, মানে হাসিও আসতেছে না, এতই ফালতু। এনিওয়েজ, নেক্সট। তারপরে আছে হচ্ছে আমাদের তাড়িত ব্যঞ্জন। যে ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায়, তাকে আমরা বলি হচ্ছে তাড়িত ব্যঞ্জন। আর তাড়িত ব্যঞ্জন কে কে? তাড়িত ব্যঞ্জন হচ্ছে আমাদের ডয় শূন্য র এবং ঢয় শূন্য র। ওকে, তাড়িত ব্যঞ্জন হচ্ছে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র। এখন এই জিনিসগুলো একটু বারবার দেখে দেখে আমাদের মনে রাখতে হবে। ওকে, তো আমরা প্রকৃতি অনুযায়ী যে ক্লাসিফিকেশনটা, এটা আরেকবার একটু রিভিউ করি। ফার্স্টে আছে হচ্ছে আমাদের স্পৃষ্ট বা স্পর্শধ্বনি। এর মধ্যে কি কি ছিল আমাদের? কণ্ঠস্পৃষ্ট, তালব্য স্পৃষ্ট, মূর্ধা স্পৃষ্ট, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। ঠিক আছে, এত বারবার স্পৃষ্ট বলতে কষ্ট লাগতেছে। তো এর মধ্যে কারা কারা ছিল? প্রত্যেকটা বর্গের প্রথম চারটা 5 নাম্বারকে আমরা এখানে বাদ দিয়ে দিছি, শেষ। স্পৃষ্ট। তারপর নাসিক্য কি? নাসিক্য হচ্ছে যেগুলার আমাদের হাফ মুখ দিয়ে হাফ নাক দিয়ে বের হয়। কে কে ছিল? উ, দন্ত ন এবং ম, বা ম, ন, উ। ওকে, তারপর আছে হচ্ছে আমাদের উষ্ণধ্বনি। উষ্ণধ্বনির মধ্যে এক্সাম্পল কে কে আছে? উষ্ণধ্বনির মধ্যে আছে আমাদের দন্ত স, তালব্য এবং হ। উষ্ণধ্বনির আমাদের কোয়ালিটি কি ছিল? যে আমাদের দুইটা বাক প্রত্যঙ্গ কাছাকাছি আসবে, তবে একে অপরকে স্পর্শ করবে না। ঠিক আছে, এর মধ্যে আবার দন্তস্ব এবং তালব্য এই দুইটাকে একসাথে আমরা বলি হচ্ছে শীষ ধ্বনি। গেল। নেক্সট আমাদের ছিল পার্শ্বিক। পার্শ্বিক মানে কি? মানে জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস চলে যাবে। ল। কম্পিত মানে কি? যে এখানে কম্পন থাকবে। র। আর তাড়িত কে কে? তাড়িত হচ্ছে ঢয় শূন্য র এবং ঢয় শূন্য র। এটা মনে রাখা খুব ইজি। দেখো কারো নামের মধ্যে কিন্তু এই ঢয় শূন্য র ঢয় শূন্য র নাই। একমাত্র যার নামের মধ্যে ঢয় শূন্য র আছে সে, তার আন্ডারেই পড়তেছে আমাদের ঢয় শূন্য র এবং ঢয় শূন্য র। ঠিক আছে, এভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। আমি মানে পড়াইতে পড়াইতে যেটা যখন মাথায় আসতেছে বলতেছি। যেমন একটা ফালতু এক্সাম্পল দিলাম, নিজের কাছে শরম লাগতেছে এগুলা কি বলেছি। ওকে, গেল। একটু কঠিন মঠিন যা ছিল শেষ। এখন দুইটা খুবই খুবই পানির মতো সহজ। ঠিক আছে, ধ্বনির কম্পন মাত্রা এবং বায়ু প্রবাহ, এই দুইটা একদমই ইজি। এগুলো একদম ক্লাস 6 এর বইয়েও মনে হয় আছে এগুলা। ঠিক আছে, তোমরা ক্লাস 6 থেকে না পড়ে আসলে দুঃখজনক, এখন পড়বা। আচ্ছা দেখো, এখন দুইটা আছে আমাদের ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী। আচ্ছা আমি এটা পরের পেজটা ওপেন করি নোটে। আচ্ছা আগে এখানে দেখে দেখা যাইতেছে। দেখো, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী মানে হচ্ছে ধ্বনিটা উচ্চারণ করার সময় আমাদের ধ্বনিদ্বারে, অর্থাৎ আমাদের এই যে যেই দরজা দিয়ে আমাদের ধ্বনি বের হইতেছে গলায়, সেখানে কম্পন বেশি হইতেছে নাকি কম হইতেছে। ঠিক আছে, সেটা অনুযায়ী এখানে আমরা দুই ভাগে ভাগ করি। কি কি? ঘোষ এবং অঘোষ। এটা তোমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছো, ঘোষ ব্যঞ্জন এবং অঘোষ ব্যঞ্জন। তাইলে যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, যাদের বেশি সেটা হচ্ছে ঘোষ।
ঠিক আছে, আর যাদের কম তারা হচ্ছে অঘোষ। দেখো ঘোষ শব্দটা ছোট কিন্তু ওর কম্পন হচ্ছে বেশি, আর অঘোষ শব্দটা বড় ওর কম্পন হচ্ছে কম। এগুলো আমি বারবার বলতেছি যাতে তোমরা নিজেদের মাথার মধ্যে একটু রাখতে পারো, ঠিক আছে, এগুলো যাতে ভুলা না যাও বা এগুলো যাতে একদম প্লেন লাইন বাই লাইন ইনফরমেশনের মতো মাথায় না থাকে, যাতে অ্যাকচুয়ালি কোনো একটা সেন্স মেক করে। ওকে, আচ্ছা তাইলে এখন ঘোষধ্বনি কারা এখানে তোমারে গড়ে অনেকগুলা লিখে দিছে, কিন্তু একটু খেয়াল করলে দেখবা ওদের কিন্তু আলাদা একটা চরিত্র আছে। চরিত্রটা কি এই দেখো, চরিত্রটা হচ্ছে ব ভ ম, দ ধ দন্ত ন, তারপরে কি আছে ড ঢ, জ ঝ, গ ঘ উ। দেখতেছো কি দেখতেছো বলো তো, প্রত্যেকটা বর্গের লাস্টের তিনটা, এখানে লাস্টের দুইটা ড ঢ, জ ঝ, গ ঘ উ, প্রত্যেকটা বর্ণের শেষের তিনটা হচ্ছে আমাদের ঘোষ ব্যঞ্জন। তো এক্সট্রা কে কে আছে, এক্সট্রা আছে হচ্ছে র ল, দর্শন নর ধর্ষণ নর এবং হ। এগুলো আমরা একটু কষ্ট করে মনে রাখবো। ওকে, আচ্ছা তারপরে আসো অঘোষে। একইভাবে প্রত্যেকটা, তাইলে কি হবে প্রথম দুইটা দেখো প ফ, আরে ভাই ত থ, ট ঠ, চ ছ, ক খ। এক্সট্রা কে কে আছে, এক্সট্রা আছে দন্ত স এবং তালব্য স। ঠিক আছে, ঠিক আছে, এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকা কিন্তু উচিত না। তাইলে প্রত্যেকটা বর্গের লাস্টের তিনটা এক্সেপ্ট মূর্ধন্য এবং ইয় সবাই হচ্ছে ঘোষ। এক্সট্রা কে কে র ল, ধর্ষণ নর এবং হ। এবং অঘোষ কারা, অঘোষ হচ্ছে তাইলে প্রত্যেকটা বর্গের প্রথম দুইটা হচ্ছে অঘোষ, আর এক্সট্রা কে কে, এক্সট্রা হচ্ছে আমাদের তালব্যস্য এবং দন্তস্ব। ডান, এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকা উচিত না। আচ্ছা তারপরে দেখো, তারপরে হচ্ছে বায়ুর প্রবাহ অনুযায়ী, এটা আরো সহজ। ঠিক আছে, তুমি ক বলো মুখের সামনে হাত দাও, দেখবা কোনো বাতাস ফিল করতেছো না। এরপরে খ বলো মুখের সামনে হাত দিয়ে, ক আর খ এই দুইটা মুখের সামনে হাত দিয়ে উচ্চারণ করলেই তোমরা ডিফারেন্সটা ফিল করতে পারবা যে ক বলার সময় আমাদের কম বায়ু নির্গত হচ্ছে এবং খ বলার সময় মুখ দিয়ে বেশি বায়ু নির্গত হচ্ছে। ঠিক আছে, একদম সিম্পল ক্লাসিফিকেশন। এবার দেখো, তাইলে যাদের ক্ষেত্রে কম বাতাস বাইর হয় ওরা হচ্ছে অল্প প্রাণ, আর যাদের বেশি বাতাস বাইর হয় তারা মহাপ্রাণ। এখন এখানেও এই বর্গের খেলা, বর্গের খেলা কি দেখো, প কে, প হচ্ছে 1 নাম্বার, প হচ্ছে 1 নাম্বার, ব হচ্ছে কয় নাম্বার, প ফ ব 3 নাম্বার, তাই না? এটা কি লিখলাম আমি, ও লিখছি কেন, আচ্ছা বাংলাতেই লিখি। প হচ্ছে 1 নাম্বার, ব হচ্ছে 3 নাম্বার। ত কে বলতো, ত কিন্তু 1 নাম্বার তাই না, ত থ দ, দ হচ্ছে আবার 3 নাম্বার, তারপর ট 1, ড 3, চ 1, বর্গীয় জ 3, ক গ। তাহলে বুঝে ফেলছো বর্গের প্রথম এবং তৃতীয় যারা ওরা হচ্ছে আমাদের অল্প প্রাণ ব্যঞ্জন। তাহলে আমাদের এখানে এক্সট্রা কে কে আছে ওদেরকে একটু মার্ক করে ফেলি, এক্সট্রা গুলাকে যেহেতু আমাদের সবসময় আলাদা করে মনে রাখতে হবে। দন্ত স, ডয়শূন্য র এবং তালব্য স, ওরা কি, ওরা হচ্ছে আমাদের অল্প প্রাণ ধ্বনি। তাইলে 1 আর 3 যখন এখানে চলে গেছে, তাইলে বাকি আছে কে, বাকি আছে 2 আর 4, তাই না? এই যে দেখি, এই যে নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 2, নাম্বার 4, 2 4 2 4। এক্সট্রা কে আছে, এক্সট্রা আছে হচ্ছে আমাদের ঢয় শূন্য র এবং হ। ঠিক আছে, দেখছো সহজ না? অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং ঘোষ অঘোষ মনে রাখা মেজরলি, মানে যেটা বড় ক্লাসিফিকেশন। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম তো বর্গের আন্ডারেই আছে, এগুলো কিন্তু মনে রাখা একদম ইজি। এক্সট্রা গুলা জাস্ট আমরা একটু এক্সট্রা করে মনে রাখবো। তাইলে আমরা এটা খাতায় কিভাবে লিখবো, মানে আমি যে তোমাদের নোট করতে বললাম, নোটে এটা তোমরা কিভাবে লিখবা, নোটে তোমরা লিখবা ফার্স্ট অফ অল তো লিখবা যে কি জানি এটা কি, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন। তাহলে প্রথমে এটাই লিখবা যে কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন। আমি লিখলাম কম্পন মাত্রা অনুযায়ী, হ্যাঁ রে কি লিখতাছি, কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন। তোমরা পুরাটা লিখবা, আমি তো শর্টকাট মেরে পার পেয়ে যাই, আমার তো কোনো সমস্যা নেই। কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন লিখলাম। এরপরে আমরা কি লিখবো, এরপরে লিখবো হচ্ছে আমরা ঘোষ। ঘোষ
তাহলে ঘোষে এখানে আমরা সুন্দর করে লিখে দিব বর্গের, কি জানি ছিল, বর্গের লাস্টের তিনটা, তাই না? বর্গের 3, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ, ঠিক আছে? তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণ, আর এর সাথে এক্সট্রা যারা যারা তাদের নাম লিখে দিবা। ওকে, তাহলে হয়ে গেল আমাদের ঘোষ লেখা। সেম ভাবে অঘোষ লিখে কি লিখবা? বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ, তারপরে এক্সট্রা যারা যারা আছে তাদের নাম লিখে দিবা। একদম সেম ভাবে আমরা অল্প প্রাণের ক্ষেত্রে লিখবো বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ এবং এক্সট্রা যারা আছে তাদের নাম, আর হচ্ছে মহাপ্রাণের ক্ষেত্রে বর্গের কি জানি 1, 3 গেলে দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ, সাথে সাথে এক্সট্রা যারা আছে তাদের নাম। বুঝছি? ফাইন, মাথায় থাকবে। এখন এক্সট্রা যারা আছে তাদেরকে তোমরা একটু কষ্ট করে মনে রাখবা, ঠিক আছে? এই কষ্টটা আমি করলাম না, এই কষ্টটা তোমরা করো। আচ্ছা, ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটাকে আমরা কি বলি? বলো, কি বলি? তুম লোগ বাতাও, কি বলি? উচ্চারণ স্থান বলি। দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাক্যপ্রত্যঙ্গ কোনটি? দন্ত ব্যঞ্জনের মুখ্য বাক্যপ্রত্যঙ্গ কোনটা বলো তো? দাঁত কিন্তু না, দন্ত ব্যঞ্জনের মুখ্য বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে আমাদের জিভের ডগা। কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে, মনে আছে? এটা কিন্তু আমি তোমাদের পড়ানোর সময় বলে আসছি যে দন্ত আর দন্ত মূলীয়র মধ্যে এই একটা শব্দের পার্থক্য, যে দাঁতের সঙ্গে লেগে নাকি দাঁতের গোড়ার সঙ্গে লেগে। তাইলে এটা কি? এটা হচ্ছে দন্ত মূলীয়। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? আচ্ছা, তালব্য স, এটা তো একদমই পানের মতো সহজ। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? পার্শ্বিক ব্যঞ্জন কিন্তু একজন ছিল, কে ছিল বলতো? ল ছিল। কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? এই দেখো, তাড়িতর মধ্যে কে আছে? তাড়িতর মধ্যে আছে ডয় শূন্য র, তাইলে আনসার হবে ডয় শূন্য র। শর্টকাট। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? ঘোষ কারা ছিল বলতো? ঘোষ ছিল হচ্ছে লাস্টের তিনটা। লাস্টের তিনটার মধ্যে এখানে কারা আছে? ট ঠ ফার্স্ট বাদ, ট ঠ বাদ, চ ছ বাদ, ত দ বাদ, কারণ ত আছে। তাইলে ব ভ, ব হচ্ছে থার্ড, ভ হচ্ছে ফোর্থ, তাই না? তাহলে আমাদের হবে হচ্ছে ব এবং ভ। ওকে, নেক্সট। ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেগুলোকে কি বলে? বায়ু প্রবাহ কম দেখা মাত্র বুঝতে হবে অল্প প্রাণ। বুঝতে হবে কি? বুঝাই যায়, বুঝতে হবে না, বুঝা যাইতেছে অল্প প্রাণ। কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? কম্পিত কে বলতো? কাপাকাপি র, র কোথায় আছে? র আছে চানাচুরে। কি বাজে একটা শর্টকাট। উচ্চারণ স্থান অনুযায়ী তালব্য স কেমন ধ্বনি? উচ্চারণ স্থান অনুযায়ী তালব্য স কেমন ধ্বনি? এই দেখো, ওর নামের মধ্যে উত্তর লুকিয়ে আছে, তালব্য স, তাহলে কি হবে? তালব্য। ওকে, এবার আমরা একটু এমসিকিউ আরো কয়টা প্র্যাকটিস করি। এত সহজ পড়াশোনা, ও এগুলো তো শেষ। ওকে, উচ্চারণ স্থান অনুসারে উৎস ব্যঞ্জন ধ্বনিগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়? মনে করো তো, উৎস ব্যঞ্জন কে কে ছিল? তালব্য স, দন্ত স এবং হ। তাইলে আমরা ওদেরকে কি কি ভাগে ভাগ করতে পারি? তালব্য, তারপরে কি ছিল? দন্তমূলীয় এবং কণ্ঠনালীয়, এই তিনটা ছিল না? দন্তমূলীয়, কণ্ঠনালীয় এবং তালব্য। তাহলে আনসার হবে অবশ্যই অপশন নাম্বার এ। বুঝতে পারছো সবাই? এটাই কঠিন কোনো প্রশ্ন? এটাই কঠিন কোনো প্রশ্ন? কিন্তু বইয়ে স্পষ্ট লেখা আছে। কোনগুলো তাড়িত ব্যঞ্জন? এটা তো তোমরা এখন চোখ বন্ধ করে পেরে যাবা, তাই না? তোমাদেরকে আমি সুপার ডুপার ট্রিক্স শিখাই দিছি, এটা না পারার কোনো কারণই নাই। আরে এটা এখানে কেন দিছে? আচ্ছা, আমি আগেই কেটে রাখছি, এটা কিন্তু হবে না গাইজ, এটা হবে। ওকে, কোনটি তাড়িত ব্যঞ্জন? আরে ভাই, ক্লাস 1-2 এর কোয়েশ্চেন। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? মনে করো তো, ঘোষ কারা? ঘোষ ছিল হচ্ছে লাস্টের তিনটা, তাই না? তাইলে এখানে গ ঘ 3 4 অবশ্যই গ ঘ। ওকে, ঘোষ ব্যঞ্জন ধ্বনির গুচ্ছ কোনটি? গুচ্ছ মানে হচ্ছে আমরা একসাথে সবাই, ঘোষরাই আছে সবাই একসাথে, ঘোষের বাইরের কেউ নাই। আচ্ছা, গ ঘ 3 4, দ ধ 3 4, এমনি বুঝা যাইতেছে। চ 1 হবে না, ত 1 হবে না। 1 2 মানে বুঝতেছো আমি 1 2 দিয়ে কি বুঝাইতেছি? 1 মানে বুঝাইতেছি আমি হচ্ছে বর্গের প্রথম যে বর্ণগুলা ক চ ট ত প, এরা হচ্ছে 1। তারপর 2 মানে বুঝাইতেছি হচ্ছে খ ছ ঠ ঠ ফ। এটা কিন্তু বোঝা উচিত।
এটা কিন্তু বোঝা উচিত, ঠিক আছে? এটা আবার ভেবে কেউ কনফিউজ হয় না, আরে আপু 1 2 মানে কি, কখর মধ্যে আবার 1 2 আসলো কোত্থেকে। ওকে, তাহলে হয়ে গেল আমাদের ঘোষ ব্যঞ্জনের গুচ্ছ, কারা বুঝে ফেলছি। নেক্সট, দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? মনে করো দন্তমূলীয় কে ছিল আমাদের? দাঁড়াও আমি মনে করি দন্ত ন ছিল হচ্ছে দন্তমূলীয়। দন্ত ন এর পাশাপাশি আর কে ছিল বলতো? ন, র, ল, দন্ত স। তাইলে এখানে ট বাদ, ঝ বাদ, খ বাদ, আনসার হচ্ছে র ধ্বনি। বুঝছো তো? এগুলা কিন্তু উচ্চারণ স্থান অনুযায়ী, যেটা আমরা পড়ছিলাম না, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এগুলা ছাড়া আর দুইটা আমরা কি পড়ছিলাম? দন্তমূলীয় আর কণ্ঠনালীয়। কণ্ঠনালীয় ছিল একমাত্র হ, আর দন্তমূলীয় কে ছিল? দন্ত ন, র, ল আর দন্ত স। তাইলে কি হবে? র ধ্বনি। ওকে, নেক্সট, নিচের কোনটি কণ্ঠনালীয়? কণ্ঠনালীয় ভাই এই পৃথিবীতে একজনই আছে, সে হচ্ছে হ। যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শীষ ধ্বনির সৃষ্টি করে তাকে কি বলে? আচ্ছা, কোথাও বাধা না পেয়ে শুধুমাত্র ঘর্ষণ প্রাপ্ত হয়, তাইলে কে এসে? তাইলে সে তো হওয়ার কথা উষ্ণ ধ্বনি, তাই না? আর শীষ ধ্বনি সৃষ্টি করে, তাইলে উষ্ণ ধ্বনি। কোনটি পার্শ্বিক? এটা তো ইজি পিজি লেমন স্কুইজি, ল। পার্শ্বিক একজনই, কে? ল। অঘোষ ব্যঞ্জন কোনগুলো? আচ্ছা, ঘোষ কারা ছিল? ঘোষ ছিল হচ্ছে লাস্টের 3 জন। তাইলে অঘোষ কারা? অঘোষ অবশ্যই ফার্স্টের 2 জন হবে। তাহলে ফার্স্টের 2 জন কে কে আছে এখানে? ফার্স্টের 2 জনের মধ্যে দেখো আমরা এখানে একটু বাদ দেই, ঠিক আছে? ত থ দ ধ, ধ আছে বাদ, এখানে চ বর্গীয় জ আছে, তাইলে ও বাদ, তারপর এখানে ভ ম আছে, ও বাদ। তাইলে এই দেখো তালব্যস্য এখানে এক্সট্রা ছিল, তালব্যস্য আমরা মুখস্থ করি নাই, কিন্তু স্টিল আমরা বুঝতে পারতেছি। তাহলে এই 3টা যেহেতু বাদ, তাইলে অবশ্যই আমাদের আনসার হবে অপশন এ। এখানে যেহেতু ক অলরেডি আছে আর তালব্যস্য মুখস্থ না করে আমরা পারতেছি, হ্যাঁ, কিন্তু তোমরা যদি পারো তাহলে অবশ্যই মনে রাখবা। আমার মনে নাই তাই আমি এমনি মিলাইতেছি, ঠিক আছে? ওকে, নেক্সট, অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি? আবার চলো আমরা ফিরে যাই আমাদের সেই সূত্রে। অঘোষ মানে কি? অঘোষ মানে হচ্ছে ফার্স্টের 2 জন, তাইলে তথ ওই একাই আছে, ফার্স্টের 2 জনের মধ্যে একাই আছে, আর কেউ নাই। তাইলে আমাদের আনসার হবে হচ্ছে থ। দেখছো, জাস্ট এই ছোট্ট একটা জিনিস মনে রাখলে কিন্তু অলমোস্ট সব এমসিকিউ নিয়ে আমরা পারতেছি। আমাদের কিন্তু আলাদা করে ঘোষের মধ্যে ক খ গ ঘ ঙ কি কি আছে মুখস্থ করা লাগবে না। ওকে ওকে, নেক্সট, অল্পপ্রাণ ব্যঞ্জন নিচের কোনটা? দেখো তোমরা ওই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়েও মনে রাখতে পারো, ওভাবেই মনে রাখবা, ঠিক আছে? এখন কেউ মনে করো অতিরিক্ত ফাঁকিবাজ, যে ক্লাসটা করে নাই, যে যারা ক্লাস করছে তারা তো পারে, যারা ক্লাসটা করো নাই তারা কিভাবে মনে রাখবা? তারা তো আমার এই কথা শুনতে পাবা না। আচ্ছা, এনিওয়েজ, দেখো হ বললে মুখের সামনে হাত দিবা, দেখো বাতাস বাইরে যাচ্ছে, তাইলে মহাপ্রাণ। ধ বলো বাতাস, ঠ বলো বাতাস, দ বলো বাতাস নাই, তাইলে অল্প প্রাণকে অল্প প্রাণ হচ্ছে দ। কি সহজ না? কিন্তু যারা ক্লাস করছো তারা তো এমনিই পারবা, আর যারা ক্লাস করো নাই তারা তো আর জানবা না আমি কি বলতেছি ক্লাসে। কি প্যারাডক্স। মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনগুলো? আচ্ছা, মূর্ধন্য ব্যঞ্জন কোনগুলো ছিল মনে করো তো? কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, তার মানে কি ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, তাই না? তাহলে ট বর্গীয় কারা আছে এখানে? ট বর্গীয় আছে হচ্ছে এই যে এই ভদ্রলোকেরা, দেখছো? অমনে মনে রাখলে সবই ইজি, অমনে মনে রাখতে পারলে সবই সহজ, পানিকে জ্যাসা সহজ। কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ? আচ্ছা মনে করো ঘোষ কারা ছিল? ঘোষ ছিল হচ্ছে আমাদের 3 4 5, ওকে। আর মহাপ্রাণ কারা ছিল? মহাপ্রাণ ছিল হচ্ছে 2 and 4। মানে বুঝতেছো? ঘোষ ছিল হচ্ছে আমাদের বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, আর মহাপ্রাণ ছিল হচ্ছে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ, ঠিক আছে? তাইলে কারো যদি ঘোষ এবং মহাপ্রাণ দুইটা একই সাথে হইতে হয় তাহলে তার কি হইতে হবে? তার হইতে হবে হচ্ছে নাম্বার 4। বুঝতে পারছো? মানে ওর হইতে হবে চতুর্থ ব্যঞ্জন, বর্গের চতুর্থ ব্যঞ্জনই হইতে হবে। তাইলে র, আচ্ছা র কে আমরা আপাতত উজ্জ্ব রাখলাম, এটা আমাদের মনে নাই ও কি ছিল নাকি না ছিল। আমরা ট্রাই করব বর্গের মধ্যে মিলানোর, বর্গের মধ্যে মিলাইতে না পারলে বুঝতে পারবো যে ওই ছিল, ঠিক আছে? সিম্পল কথা। এবার ঠ 2 নাম্বার, তাইলে ও মহাপ্রাণ হইতেছে কিন্তু ও আমাদের ঘোষ হইতেছে না, তাহলে ও বাদ। দ, দ হচ্ছে 3 নাম্বার, ও বাদ। ভ,
প ফ ব ভ, ভ কিন্তু 4 নাম্বার, তাহলে মিলে গেল। দেখছো ইজি না? খুব মজা। আমি সত্যি কথা বলি, আমি যখন এসএসসি তে ছিলাম আমি কিন্তু এগুলা নিজে ফাঁকি মারতাম, কারণ আমি এগুলা বুঝতাম না এগুলা কেমনে মনে রাখে, কি রাখে। আমি ভাবতাম আমার ঘোষ মুখস্থ করতে হবে, অঘোষ মুখস্থ করতে হবে, অল্পপ্রাণ মহাপ্রাণ সব মুখস্থ করতে হবে। আমি কিছুই করতাম না, সব কেন মুখস্থ করবো, কিছুই পড়বো না। তোমাদের কিন্তু এমন কিছু নেই, ঠিক আছে? তোমাদের কিন্তু ভালো করে ধরে ধরে হাতে পায়ে সোনা বাবা করে বুঝাই দিতেছি, তোমরা না পারলে খবর আছে। ওকে নেক্সট, ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনটি? আসো আবার আসো। ঘোষ মানে কে কে ছিল বলতো? ঘোষ মানে হইতে হবে আমার বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম। ঘোষ মানে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম, তাই না? 3 4 5, তোমরা চাইলে 3 4 5 লিখতে পারো, আমার এমনি মাথায় আসতেছে তাই লিখতেছি। মহাপ্রাণ, মহাপ্রাণ মানে কে কে ছিল আমার সেকেন্ড এবং ফোর্থ, দ্বিতীয় এবং চতুর্থ, তাই না? তাইলে 2 and 4। এগেইন যদি কারো ঘোষ এবং মহাপ্রাণ একসাথে হইতে হয়, ওর কি হইতে হবে? ওর হইতে হবে 4 নাম্বার। 4 নাম্বার আমার এখানে কে কে আছে? ত থ দ ধ। ওকে ওয়ার্কস। প ফ ব ভ, এটা ওয়ার্কস। তাহলে আমার আনসার হবে অপশন এ। বুঝছো সবাই? প্লিজ প্লিজ তোমরা বুঝো, আমার কাছে এটা পড়াতে এত মজা লাগতেছে, এটা যদি লাইভ ক্লাসে তো আরো কত না জানি মজা লাগতো। কিন্তু তোমরা প্লিজ যারা রেকর্ডে দেখছো প্লিজ বুঝো, না বুঝলে আমার কমেন্টে জিজ্ঞাসা করো, আমি তোমাদের বুঝাই দিব, ঠিক আছে? মানে এই জিনিসটা এত ইজি, এন্ড একটু বুঝলে যেগুলা মানে সাপোজেডলি কঠিন, যেগুলা দেখে কঠিন মনে হয়, এই ছোট্ট জিনিসটা বুঝে ফেললে আনসার করা এত ইজি। এটা তোমরা না বুঝলে এটা হচ্ছে বড় দুঃখ, আমার জীবনে আর কিছু থাকবে না। মিথ্যা কথা বললাম, অনেক দুঃখই আছে, বাট মানে খুবই দুঃখজনক ব্যাপার আর কি। এটা সবচেয়ে বড় দুঃখ না হোক, মোটামুটি বড় সড়ো একটা দুঃখ। ওকে, নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জন ধ্বনি রয়েছে? কম্পন, কাঁপাকাঁপি। কোত্থেকে কাঁপাকাঁপি হয় বলো তো? র থেকে। এই যে র, তার। হয়ে গেল। ওকে, কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? মহাপ্রাণ, মহাপ্রাণ, অনেক প্রাণ, অনেক বাতাস, ঠিক আছে? ওকে নেক্সট, ক ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? কণ্ঠ, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। সবার আগে ছিল কণ্ঠ, তাইলে কি হবে? আরে আচ্ছা, তাইলে এখন ওর উচ্চারণ স্থান তাইলে কোনটা একটু চিন্তা করো তো। ক, বলে দেখো। অগ্রতালু, তালু মানে কি? যে জিহ্বার উপরে সারফেসটা। অগ্রতালু মানে কি? ওর সামনের যে অংশটা, এটা অগ্রতালু, তাহলে অগ্রতালু তো হবে না। অগ্রদন্ত মূল মানে কি? মানে সামনের দাঁতের মূল। ক বলতে কি অগ্রদন্ত মূলের কোনো কাজ আছে? নাই ভাই। তারপরে পশ্চাৎ দন্ত মূল, ওরও কোনো কাজ নেই। কার কাজ আছে? জিহ্বা মূল, ঠিক আছে? কণ্ঠ, কণ্ঠ মানে কি? এই যে পিছন থেকে এগুলো উচ্চারণ হচ্ছে, যে নরম তালু, গলা, এখান থেকে উচ্চারণ হইতেছে, তাইলে কি হবে? জিহ্বা মূল। ওকে, জিহ্বার যে পিছনের অংশটা সেটা হচ্ছে, দেখো ক বলার সময় জিহ্বার পেছনের অংশটা আমাদের নরম তালুর সঙ্গে কিন্তু এসে লেগে যাইতেছে, ঠিক আছে? তাহলে কি হবে? এটা জিহ্বা মূল। কোনগুলো কণ্ঠধ্বনি? কণ্ঠধ্বনি কোনগুলো বলো তো, মনে আছে? এই যে ক খ গ ঘ ও। না মনে থাকলে মায়ের, না মনে থাকার কোনো কারণই নেই। এইটা মুখস্থ, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, ক চ ট ত প। ওকে নেক্সট, ওষ্ঠ ধ্বনি কোনগুলা? কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। ক বর্গীয়, চ বর্গীয়, প বর্গীয়, ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়। তাইলে কারা? প ফ ব ভ ম। প্লিজ সবাই বুঝো, প্লিজ আমি অনুরোধ করতেছি, এত ইজি পড়ার দুনিয়ায় আর নাই। ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি কোনটি বলতো? ওষ্ঠ দেখেই তো আমরা বুঝতেছি কি হবে, ওষ্ঠ দেখেই আমরা বুঝতেছি এটা হবে আমাদের প বর্গের আন্ডারে যে আছে সেই হবে। ওকে, ট বর্গীয় ধ্বনি নয় কোনটি? আরে ভাই এত সহজ, মানে এটা কি বলবো, ক্লাস 1 এর কোশ্চেন না, এটা প্লে এর কোশ্চেন। প্লেতে থাকতে মানুষ ক খ গ ঘ শিখে, তাই না? তাইলে এখন ট বর্গের আন্ডারে কে নাই? ন নাই, এটা একটা কোশ্চেন হইলো। আবার সিলেট বোর্ড 2022 সালে আসছে এই কোশ্চেন। সি 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 সি, তোমাদেরকে কি পরিমাণে আন্ডার এস্টিমেট করে দেখতেছো, মান সম্মান রাখলো না। কোন চারটা বর্ণকে উৎস বর্ণ বলা হয় বলো তো? এই যে এই চারজনকে, এটা তো একদম ইজি। তালব্য স, দন্ত স, মূর্ধন্য স এবং হ। কম্পন জাত ধ্বনি কোনটি? এটা আমি আর বলবোই না, এই ফালতু জোক মারতে মারতে নিজের কাছে পুরান হয়ে গেছে। এই যে এই তিন বান্দাকে কি বলে? এই তিন বান্দাকে বলে হচ্ছে উৎস বর্ণ বা শীষ ধ্বনি। কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন? আচ্ছা,
অঘোষ কারা ছিল বলো তো? অঘোষ ছিল হচ্ছে ফার্স্টে 3 জন, তাইলে যদি সরি ফার্স্টে 2 জন, যদি লাস্টে 3 জন থাকে মানে বর্গের প্রথম এবং দ্বিতীয়, যদি বর্গের লাস্টে 3টা থাকে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম, তাইলে ও হয়ে যাবে ঘোষ। ঠিক আছে, তাহলে এখন শুধু আমরা এটাই দেখবো যে যেখানে যেখানে ফার্স্টে 2 জন আছে ওদেরকে আমরা রাখবো, যেখানে যেখানে লাস্টে 3 জন আছে ওদেরকে আমরা বাদ দিয়ে দিব। দেখো ন আছে বাদ, জ ঝ আছে বাদ, গ ঘ আছে, আচ্ছা অঘোষ বলছে তাই না, ওরাও বাদ। তাইলে ন আছে দেখে ও বাদ, তারপরে হচ্ছে জ ঝ আছে দেখে ও বাদ, আর গ ঘ আছে দেখে ও বাদ। তাইলে আমাদের অপশন তো এটাই বেঁচে থাকে, আশা করতেছি এটাই হবে। দেখেছো মুখস্থ না করেও পেরে গেলাম, তোমরা পারবা। খুব আনন্দ লাগলো, শর্টকাট মেনে কোনো কিছু পারলে খুব ভালো লাগে। কোন দুটি ঘোষ মহাপ্রাণ? ভাইরে ভাই এটা কইতে কইতে বুড়া হয়ে গেলাম, এটা আর বলবো না ভাই, নিজেরা করো। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? কণ্ঠ তালব্য। তালব্য মানে কারা কারা ছিল মনে করো তো? চ ছ বর্গীয় জ ঝ, ইও ছিল মনে নেই, ইও ছিল না মনে হয়। তাইলে দেখো এই যে ঝ তো আছে, শেষ হয়ে গেছে। দেখছো এক্সট্রা গুলা কিন্তু অত মনেও রাখা লাগে না, আমি নিজেও কিন্তু এক্সট্রা গুলা মনে রাখি নাই, তো মেইন গুলা মনে রেখেই কিন্তু হয়ে যাইতেছে, মানে আমি যা যা মুখস্থ বলতে পারি ওগুলোর মধ্যে কিন্তু পড়া হয়ে গেছে। মানে কি, মানে এই যে কণ্ঠ তালব্য মূর্ধন্য দন্ত ওষ্ঠ, এর মধ্যে কি কি আছে? ক খ মানে ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়, এটা যদি মনে রাখি। ঘোষ মানে হচ্ছে লাস্টের 3 জন, অঘোষ মানে ফার্স্টের 2 জন, তারপরে মহাপ্রাণ মানে হচ্ছে 2 এবং 4, অল্পপ্রাণ মানে হচ্ছে 1 এবং 3। এই যে মুখস্থ যেগুলো আমি বারবার বারবার বলতেছি, এই জিনিসগুলো, এই বেসিক সহজ জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু আমরা এমসিকিউ সলভ করতে পারতেছি মোস্ট অফ দেম। ঠিক আছে, তুমি যদি এখন এমন হয় যে আমার 30-এ 30ই লাগবে, তাহলে তুমি অবশ্যই এক্সট্রা গুলো মনে রাখবা। আমি বলতেছি না মনে রাখা লাগবে না, আমি বলতেছি যে যদি এগুলো আমরা মনে রাখি, সহজ সহজ যেগুলো আমি কথাবার্তা বলছি, তাইলে মোস্ট লাইকলি যে তুমি সব এমসিকিউ দাগায় আসতে পারবা। যদি এখন তুমি চাও আমি একদম কোনো রিস্কই নিব না, তাহলে অবশ্যই তুমি সবগুলো মুখস্থ করো, মোস্ট ওয়েলকাম। বাট আমরা এখনো পর্যন্ত যা কোয়েশ্চেন সলভ করছি এগুলো সবই কিন্তু বোর্ডের কোয়েশ্চেন, এবং বোর্ডের কোয়েশ্চেনে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে এগুলো মনে রাখলেই ম্যাক্সিমামই আনসার করা যায়। তো এই ট্রিকগুলো আমরা জাস্ট মনে রাখবো, তাইলে আমাদের জন্য কিন্তু আনসার করা একদম ইজি হয়ে যাবে। এবং ব্যঞ্জন ধ্বনি থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, এত সহজ দেখে মনে করো না যে এখান থেকে কোয়েশ্চেন আসে না বা এটা ইম্পর্টেন্ট না, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এই জন্যই এটা দিয়ে আমি স্টার্ট করছি, কারণ এটা এত ইম্পর্টেন্ট এবং এত ইজি এবং এখান থেকে এত কোয়েশ্চেন আসে। ওকে, আচ্ছা আগাই, অনেক কথা বলে ফেললাম। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? আচ্ছা এটা মনে হয় লাস্ট, এটার পরে কি আরো আছে? হ্যাঁ এটাই লাস্ট, তো এটা আমরা একটু আবার ভেঙে করি। অঘোষ, অঘোষ মানে কি? অঘোষ মানে হচ্ছে 1 এবং 2, আর অল্পপ্রাণ মানে কি? অল্পপ্রাণ মানে হচ্ছে 1 এবং 3। তাইলে কি হবে? তাইলে আমাদের 1 হইতে হবে, যদি অঘোষ এবং অল্পপ্রাণ একসাথে হইতে হয় তাহলে তাকে 1 হইতে হবে। 1 কে? 1 হচ্ছে চ, তাই না? ওকে, আমাদের আজকের স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির পড়াশোনা শেষ, এবং মানে আমার তো পুরা ঠোঁটস্থ মুখস্থ হয়ে গেছে। আমি আশা করব তোমাদেরও প্রপারলি ঠোঁটস্থ মুখস্থ হয়েছে, যদি তোমরা মনোযোগ দিয়ে বুঝে প্রত্যেকটা জিনিস পড়ে থাকো, আমি যেই কথাগুলো বলছি কথাগুলো এখনো পর্যন্ত মেন্টালি ফলো করে থাকো, তাইলে তোমার স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি নিয়ে এখনো পর্যন্ত কোনো ইস্যু থাকারই কথা না। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, আর নোটগুলা সবাই যাতে পোস্ট করবা। ঠিক আছে, নোটগুলা গ্রুপে সবাই পোস্ট করবা, ডেসক্রিপশনে ওই হোমওয়ার্কের গ্রুপের লিংক দেওয়া থাকবে, আমি আশা করবো সবাই পোস্ট করবা এবং আমাকে ট্যাগ করে পোস্ট করবা, বা কমেন্টে আমাকে একটা মেনশন দিবা যাতে আমি তোমাদের নোটগুলা দেখি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস জানি কি আমি ভুলে গেছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা বাই বাই। আর হচ্ছে সবাই একটু আমাদের গ্রুপগুলোয় নজর রাখো যে কবে লাইভ ক্লাস থাকে, লাইভ ক্লাসে যাতে তোমাদের সবাইকে পাই। ওকে ঠিক আছে, টাটা বাই বাই।